এই 1 ঘন্টায় আপনি পুরা এসে রাইটিং এর যত খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আপনি শুনবেন, এবং তারপরেও যদি কোনো কিছু আমি স্কিপ করে থাকি সেশনের লাস্টে আপনারা প্রশ্ন করবেন যদি সেই ব্যাপারে আপনাদের কিছু জানার থাকে। তো ফার্স্ট অফ অল আমরা প্রশ্ন বোঝার উপরে গুরুত্ব দিব। একটা এসে লেখার জন্য আপনাকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে প্রশ্নটা আপনার সামনে দেয়া হলো সেটা আপনি কত ভালোভাবে বুঝতে পারছেন। তো এই বুঝতে পারাটা আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট, তার রিজন হচ্ছে যে আমরা যখন একটা প্রশ্ন হাতে পাই তখন কিন্তু সেটাতে একটা টুইস্ট থাকে। মানে এমনভাবে প্রশ্নটা ডিজাইন করা হয়, প্রথমবার পড়লে আপনি দেখা যাবে সেটার 70-80% বুঝেছেন, কিন্তু যে 20% বা 30% আপনি বুঝবেন না বা প্রথম পড়ার সময় আমরা মানে ভালো মতো খেয়াল করতে পারি না, সেইটুকুর কারণেই দেখা যায় অনেকে অফ টপিক লিখে ফেলেন। তো এটা যাতে না হয়, সো আপনাকে একাধিকবার প্রশ্নটা পড়তে হবে, প্রশ্ন বোঝার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। এবং যারা কিনা ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনার হিসেবে ছিলেন, তো এইরকম প্রায় 150 এক্সামিনারকে নিয়ে একটা রিসার্চ করা হয়েছিল, ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এবং সবাইকেই প্রশ্ন করা হয়েছিল যে আপনারা একজন স্টুডেন্টের খাতা যখন হাতে নেন, তার মানে ওনার রাইটিং এর স্ক্রিপ্টটা যখন হাতে পান তখন কোন জিনিসটা প্রথমে দেখেন, মানে ওই স্টুডেন্ট কত ভালো ভোকাবুলারি ইউজ করছে এটা কি দেখেন, গ্রামার লিখছে কেমন সেটা দেখেন, নাকি তার আইডিয়াগুলা কেমন ইন্টারেস্টিং ছিল সেটা দেখেন, কি দেখেন? তো মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিলেন সবাই একটা অ্যান্সার দিয়েছেন যে প্রশ্ন যেটা তার হাতে দেওয়া হয়েছে স্টুডেন্টের হাতে, সেই প্রশ্নটা পুরোপুরি কভার করা হয়েছে কিনা অ্যান্সারের মধ্যে, এটা আমরা দেখি। তো যেহেতু সবাই একমত যে আপনি আইএলস এর অথবা পিটির বা যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের এসেতে ভালো স্কোর করার জন্য প্রশ্নের প্রতিটি কথাটাকে বুঝতে পেরেছেন কিনা এবং সেই অনুযায়ী আপনার এসেটা ডেভেলপ করেছেন কিনা এই ব্যাপারটার উপরে গুরুত্ব দেওয়া হয়। সো অবভিয়াসলি আপনাকে একটু বেশি সময় স্পেন্ড করতে হবে প্রশ্ন বোঝার উপরে। এখন আমরা প্রশ্নটাকে কিভাবে ব্রেকডাউন করব বা কি বুঝবো প্রশ্ন থেকে, সেটা হচ্ছে বিষয়। তো প্রথমেই আপনি বুঝবেন যে টপিকটা কি। আপনাকে যে প্রশ্নটা দেয়া হয়েছে সেটা কি হেলথ রিলেটেড বিষয় নাকি এডুকেশন রিলেটেড অর টেকনোলজি রিলেটেড, মানে কোন ধরনের টপিকের উপরে বেস করে প্রশ্নটা করা হয়েছে। তো একদম শুরুতেই আমাদেরকে এই জিনিসটা আয়ত্তে আনতে হবে যে একটা প্রশ্ন পড়ার সাথে সাথে টপিকটা কি, কোন টপিকের উপরে প্রশ্নটা ডিজাইন করা হয়েছে সেটা যাতে আমরা ক্যাচ করতে পারি। এটা যদি না করতে পারেন পরবর্তীতে আপনি ব্রেনস্টর্মিং করার সময় হিমশিম খাবেন। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে প্রশ্নের টপিক বুঝতে পারা। সেকেন্ডলি আমরা দেখব, তো এই টপিক তো আমরা বুঝতে পারছি, এখন এই টপিকটাতে ইস্যুটা কি হয়েছে। নর্মালি আমরা জানি ইস্যু হচ্ছে বিষয় বা ব্যাপার, অথবা আমরা অনেক সময় প্রবলেমকেও মিন করি ইস্যু দিয়ে। সো এই যে প্রশ্নটা ডিজাইন করা হয়েছে, তো যিনি প্রশ্নকর্তা উনি আসলে ওই টপিকের সাথে রেলিভেন্ট কোন ইস্যুটাকে হাইলাইট করতে চাচ্ছেন এই ব্যাপারটা আমাদের ক্যাচ করতে হবে। অ্যান্ড ফাইনালি আমাদের দেখতে হবে যে আমরা কি করব, আমাদেরকে যে টাস্কটা দেওয়া হয়েছে, কাজটা দেওয়া হয়েছে, আমরা কি করব, আমরা সেইখানে প্রশ্নটার কোন আনসারটা দিব, কোন পার্টটা নিয়ে কাজ করব, সেই ব্যাপারটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই তিনটা জিনিস আইডেন্টিফাই করার পরে আমরা ব্রেনস্টর্মিং করব, ব্রেনস্টর্মিং করা পয়েন্টগুলো দিয়ে আমাদের এসে লেখা শুরু করব। এবং এই যে প্ল্যানিং স্টেজে প্রশ্ন বুঝতে পারা এবং ব্রেনস্টর্মিং করা এই কাজগুলোর জন্য আপনাকে মোটামুটি 5 মিনিট সময় স্পেন্ড করতে হবে। সেটা আপনি আইএলটিএস স্টুডেন্ট হন বা পিটি স্টুডেন্ট হন, আপনাকে প্রথম 5 মিনিট সময় নিতে হবে এই কাজটা করার জন্য, যে আমি প্রশ্নটাকে নিয়ে একটু ভালো মতো অ্যানালাইসিস করব এবং এই তিনটা বিষয় আইডেন্টিফাই করব, টপিক কি, ইস্যু কি এবং টাস্কটা কি। তো আমরা এখন একটা এক্সাম্পলের থ্রুতে বোঝার ট্রাই করি যে আমাদের প্রশ্ন যদি হয় এইটা, এবং এই ধরনের প্রশ্ন আমাদের আইএলটিএস পিটি দুইটাতেই আসে, এগ্রি ডিসএগ্রি টাইপ। তো দেখেন আমরা প্রশ্নটা পড়ি, সাম পিপল বিলিভ দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এভরিওয়ান। তো দেখেন প্রশ্নগুলো এমনভাবে লেখা হয় যে আমরা মানে মোটামুটি সবাই ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এরকম সবাই প্রশ্নের যে ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা বুঝতে পারি। খুবই সহজ ফর্মাল ওয়ার্ড দিয়ে প্রশ্নগুলো লেখা হয়। তো আপনার না বোঝার মতো কিছু নাই, কিন্তু মানে ওয়ার্ডের অর্থ জানি না এই জন্য আমি আটকে গেছি এরকম কখনো হবে না। আপনি যদি মোটামুটি আমাদের যে বিগিনার লেভেলের 3000 ওয়ার্ড থাকে ভোকাবুলারি ফর বিগিনার্স, যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের আগে আপনাকে এই ওয়ার্ডগুলো শিখে রাখতে হয়। তো সেই ওয়ার্ডগুলো যদি শিখেন তাহলে আপনার জন্য প্রশ্ন বুঝতে পারাটা অ্যাটলিস্ট কোনো প্রবলেম হবে না, ইস্যু হবে না। এখন আমরা এই প্রশ্নটা পড়ে যা বুঝলাম সেইটার আলোকে আমাদের ডিসিশন নিতে হবে। তাহলে এইখানে আমাদের প্রথম আইডেন্টিফাই করার টপিক সেটা হচ্ছে যে এই প্রশ্নের টপিকটা কি বা কোন বিষয়ের উপরে এই প্রশ্নটা ডিজাইন করা হয়েছে। এডুকেশন রিলেটেড, আমাদের প্রশ্নটার টপিকটা হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে প্রশ্নটা করা হয়েছে। সো আমরা যখন এরকম ন্যারো করতে পারবো, একদম স্পেসিফিক টার্মে এসে পৌঁছাতে পারবো
যে কি নিয়ে কোন সেক্টর নিয়ে কাজ করা হচ্ছে। সো এডুকেশন সেক্টর নিয়ে, এডুকেশন সেক্টরে আবার প্রাইমারি লেভেল থাকে, সেকেন্ডারি লেভেল থাকে, হায়ার সেকেন্ডারি থাকে, দেন হচ্ছে টার্সিয়ারি লেভেল অথবা ইউনিভার্সিটি লেভেল আমরা বলি। তো ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে মূলত এখানে কাজ করা হচ্ছে। তার মানে আমরা টপিকটা আইডেন্টিফাই করছি যে ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে প্রশ্নটা ডিজাইন করা হয়েছে। তাইলে দেখেন একটু কিন্তু আমরা যদি ব্রেইনস্টর্মিং না করি, একটু ব্রেইন না খাটাই, তাহলে কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। খুবই সিম্পল একটা প্রশ্ন এখানে আমরা চুজ করলাম। তো ইউনিভার্সিটি এডুকেশন, দ্যাট মিনস এডুকেশন সেক্টরের একটা প্রশ্ন ডিজাইন করা হয়েছে। এখন আমরা টপিক বের করে ফেলছি, ইস্যুটা কি, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এডুকেশনের কি হয়েছে, মানে ইউনিভার্সিটি এডুকেশনের সাথে কোন বিষয়টাকে অ্যাসোসিয়েট করে প্রশ্নকর্তা আপনার কাছে এই প্রশ্নটা ডিজাইন করে পাঠিয়েছে। সো আপনি এবারে আমাদের ইস্যুটাকে চুজ করবেন, বা এই জায়গাতে মেইন বিষয়টা কি, ইউনিভার্সিটি এডুকেশনের সাথে কোন বিষয়টা লিঙ্কড। Some people believe that university education should be free for everyone. Free, yes, exactly. So free for everyone মানে ফ্রি করবেন কি করবেন না, এইটা হচ্ছে ইস্যু। সো আপনি অবশ্যই ইস্যুটাকে আইডেন্টিফাই করলেন, ফ্রি ফর এভরিওয়ান এই পার্টটা। তো দেখেন এইভাবে কি কখনো আমরা প্রশ্ন নিয়ে কাজ করি? যারা করি তারা কিন্তু 100% রাইটিং টাস্ক 2-তে অনেক ভালো স্কোর করবেন, এসে রাইটিং এ অনেক ভালো করতে পারবেন। কারণ যে যত ভালো মতো প্রশ্ন বুঝেন, প্রশ্নতে টাইম ইনভেস্ট করেন, তাদের রাইটিংটা অনেক ভালো হয়। আর প্রশ্ন না বুঝে আমরা যখন মকগুলা নেই, তখন দেখা যায় স্টুডেন্টরা প্রশ্ন পড়ার সাথে সাথে মানে টাইপিং শুরু করে দেন, লেখা শুরু করে দেন, কিছুক্ষণ পরে আবার ইরেজ করা শুরু করে দেন। তো এটা যাতে না হয়, এই জন্য শুরুতেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে একটু বেশি সময় নিয়ে প্রশ্নটা বুঝার। তো টপিক ধরতে পারলাম ইউনিভার্সিটি এডুকেশন, আর ইস্যুটা হলো যে ফ্রি ফর এভরিওয়ান, সবার জন্য ফ্রি, এইটা হচ্ছে আমাদের ইস্যু। এবারে আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে, আমরা কি করব, আমরা হয় এগ্রি করব অথবা ডিসএগ্রি করব। আমাদের টাস্কটা হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি। এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে মোটামুটি আপনি যে কোনো প্রশ্নটাকে এই 3 ভাগে অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। যে ফার্স্টেই আপনাকে দেখতে হবে যে কোন টপিকের উপরে আমাদের প্রশ্নটা ডিজাইন করা হয়েছে, দেন ওই টপিকের সাথে রিলেট করে আপনাকে ইস্যুটা ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড ফাইনালি টাস্কটা কি সেটা আপনি বুঝবেন আলাদা সেন্টেন্সেই দেয়া থাকে। এই যে ধরেন এগ্রি ডিসএগ্রি টাইপ অথবা ডিসকাশন অথবা কল সলিউশন, মানে যে টাইপের প্রশ্নই আসুক না কেন, আলাদা একটা সেন্টেন্সে আপনার টাস্কটাকে বা আপনাকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। সো সেটা আপনি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। আপনার মেইন স্ট্রাগলটা করতে হবে যে টপিকটা কি, কোন সেক্টর থেকে প্রশ্নটা ডিজাইন করা হয়েছে, অ্যান্ড দেন সেই সেক্টরের সাথে লিঙ্ক করা ইস্যুটা কি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যদি টপিকটা আইডেন্টিফাই করি আলাদা করে, কি বেনিফিট হবে। বেনিফিটটা হচ্ছে আমরা যখন পরীক্ষাতে যে কোনো টপিকের উপরে যখন প্রশ্ন ডিজাইন করা হয়, তখন টপিক স্পেসিফিক ভোক্যাবুলারি একটা টার্মস আছে, যেটা হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কথা বলতেছেন সেই বিষয়ের সাথে যায়, সেই কনটেক্সটে ফিট করে এমন কিছু ভোক্যাবুলারি আমরা শেখাই। তো সেগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন, তাহলে ইজিলি দেখা যাবে যে আপনার মানে ভোক্যাবুলারির যে যেটা আছে, মার্কিং ক্রাইটেরিয়া যেটা আছে, আইএলস হোক বা পিটিতে হোক, তো আপনি সেইখানে ভালো স্কোর অ্যাচিভ করতে পারবেন। পিটিতে আমাদের 2 জায়গায় ভোক্যাবুলারির উপরে স্কোর দেওয়া হয়, এবং আইএলসে আমরা লেক্সিক্যাল রিসোর্স এই 25% স্কোর আমাদের কিন্তু ভোক্যাবুলারির ইউজের উপরে থাকে। তো এই জন্য আপনি দেখা যাবে যে খুব গুছানো একটা প্রস্তুতি নিতে পারবেন যদি টপিক ধরে, ইস্যু ধরে, তারপরে আপনি গিয়ে টাস্কে পৌঁছান। তো এবারে আমরা এই প্রশ্নটা সলভ করব। তো প্রথমে আমরা শিখবো যে যে কোনো এসে আমাদের লিখতে গেলে মিনিমাম 4টা প্যারাগ্রাফ ইউজ করতে হয়। এসে স্ট্রাকচারটা হচ্ছে এমন, ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন লিখি, দেন বডি প্যারাগ্রাফ 1, 2 অ্যান্ড ফাইনালি হচ্ছে কনক্লুশন। এই যে 4টা নাম বললাম, যারা একেবারে বিগিনার্স তাদের জন্য আমি একটু ভেঙে বলছি। ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার এসেতে যে কথাটা আপনি একটু আগে দেখলেন যে আমাদের টপিকটা কি ছিল, ইস্যুটা কি ছিল, এই যে সেন্টেন্স, এটাকে আমরা প্রম্পট বলি। তো সেটাকে প্যারাফ্রেজ করবেন, মানে সেটাকে যেভাবে লেখা আছে কপি পেস্ট না করে কিছু না কিছু চেঞ্জ করবেন। সো চেঞ্জটা কি হতে পারে, আপনার ওয়ার্ড লেভেলের প্যারাফ্রেজ হতে পারে, শুধু সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করলেন, অথবা আপনার সেন্টেন্স লেভেলের প্যারাফ্রেজ হতে পারে, যে সেন্টেন্সটা যে গ্রামার মানে স্ট্রাকচারে দেওয়া হয়েছে সেই স্ট্রাকচারটা আপনি সামহাও চেঞ্জ করলেন, অথবা সেটা আইডিয়া লেভেলের প্যারাফ্রেজিং হতে পারে, মানে পুরা জিনিসটাকে মিনিং চেঞ্জ না করে আপনি সেম আরেকটা সেন্টেন্স বললেন যেটা আপনার নিজের ট্রান্সলেশন থেকে আসছে, কোনোভাবেই এটার উপরে ডিপেন্ডেন্ট না, মানে সেন্টেন্সটা দেখে আপনি রেখে দিলেন, বাংলা বুঝে রেখে দিলেন, তারপর নিজে থেকে একটা সেন্টেন্স জেনারেট করলেন। এটা হচ্ছে আইডিয়া লেভেলের প্যারাফ্রেজিং।
এবং সবচেয়ে ভালো স্কোর যারা পায় তাদের জন্য আসলে আইডিয়া লেভেলে প্যারাফ্রেজিংটা আয়ত্তে আনতে হয়, এবং সেটা এরকম লেভেল বেস যাবেন। প্রথমে আপনি ওয়ার্ড লেভেলে চেঞ্জ করে দেখলেন যে না আমার কোনো গ্রামার ইস্যু আসতেছে না, দেন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করলেন, ফাইনালি হচ্ছে আপনি আইডিয়া লেভেলে গিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন। বডি প্যারাগ্রাফ ওয়ানে থাকে হচ্ছে যে বিষয়টা আপনাকে দেয়া হয়েছে, যে টাস্ক যেটা আপনাকে দেয়া হলো, এই টাস্কটা সলভ করতে গিয়ে আপনি ব্রেইন স্টর্মিং করবেন, আইডিয়া জেনারেট করবেন, যে আমি যে রিজন দেখাবো বা লজিক দেখাবো সেই লজিকগুলা কি কি হতে পারে। তো বডি প্যারাগ্রাফ ওয়ানের জন্য আপনি একটা লজিক রাখতে পারেন, বডি প্যারাগ্রাফ টুর জন্য আরেকটা লজিক রাখতে পারেন। এবং এই দুইটা প্যারাগ্রাফ আসলে থিম বেসড হবে, মানে নির্দিষ্ট একটা থিম থাকতে হবে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন আপনি এই বডি প্যারাগ্রাফটা আলাদা করলেন, মানে প্যারাগ্রাফ আলাদা করা মানে কি, যে একটা লাইন ফাঁকা রাখবো আমরা, তো এই যে আপনি আলাদা করে দূর থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, তাহলে সেই প্যারাগ্রাফ লেখার পেছনে আপনার মোটিভেশনটা কি ছিল সেটা যাতে আপনি বলতে পারেন যে এই বিষয়টা এক্সপ্লেইন করার জন্য আমি এই প্যারাগ্রাফটা রেডি করেছি। তো সেটা আমাদের 3 ধাপে করতে হয়। তো আমরা একটু পরে কথা বলবো সেটা কিভাবে করতে হয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে কনক্লুশন, আমার পুরা এসেতে যা কিছু নিয়ে আলোচনা করলাম সেটাকে আবার রিস্টেট করব, মানে আবার বলবো, এবং একটা এন্ডিং স্টেটমেন্ট দিব যে এই কারণেই এই হয়েছে, লাইক দ্যাট। সো যে কোনো কিছু আমরা শেষ করে দেই, যখন কনক্লুশন দিয়ে দেই, তখন আমরা মানে আর কিছু বলার নাই এরকম একটা সুর থাকবে আমাদের লাস্ট সেন্টেন্সে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের এসে স্ট্রাকচার। এটা আমাদের সবগুলো ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য সেম, কোনো ধরনের চেঞ্জ আনতে হয় না। এটা হচ্ছে মিনিমাম স্ট্রাকচার। আপনি যদি চান বডি প্যারাগ্রাফের সংখ্যা আরো বাড়াবেন, কোনো প্রবলেম নাই, বাট সেটার জন্য একটা সলিড রিজন লাগবে যে কেন আপনি আরেকটা বডি প্যারাগ্রাফ অ্যাড করতে চাচ্ছেন, সেটার পেছনে রিজন কি। তো আমরা এখন একটা ইন্ট্রোডাকশন লেখা ট্রাই করবো। যে প্রশ্নটা একটু আগে আমরা দেখলাম সেটা থেকে সেটা ভালো মতো আমরা বুঝতে পারছি, এবং সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে টপিকটা কি, ইস্যুটা কি, এবং আমাদের টাস্কটা কি। তো সেই অনুযায়ী আমরা এখন প্যারাফ্রেজ করব, কারণ ইন্ট্রোডাকশন লেখার আগে আমাদেরকে প্রশ্নের কথাটাকে প্যারাফ্রেজ করতে হয়। অ্যান্ড দেন আরও একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাকে যে টাস্কটা দেওয়া হয়েছে এই টাস্কটার আলোকে আমাকে একটা সেন্টেন্স লিখতে হয়। লাইক একটা কমিটমেন্ট করব যে আমি এই এসেতে এই বিষয়টাকে ফুটিয়ে তুলবো, বা যে বিষয়গুলো আমি লিখবো বডি প্যারাগ্রাফে তার একটা হিন্ট ইন্ট্রোডাকশনের মধ্যে দিব, যাতে করে একজন এক্সামিনার যখন আমার খাতাটা চেক করতেছে তখন যাতে শুধু ইন্ট্রোডাকশন পড়েই পুরা এসের একটা সামারি তার সামনে চলে আসে। এমনভাবে আমাদের একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হয়। তো আমরা কি করব, ফার্স্টে প্রশ্নের প্যারাফ্রেজটা করি। যেহেতু আমাদের প্রশ্নতে বলা হয়েছিল যে কিছু মানুষ মনে করেন যে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশন সবার জন্য বিনামূল্যে করে দেওয়া উচিত, তো এখানে আমরা সেম কথাটাই মানে কোন ধরনের মিনিং চেঞ্জ না করে আবার লিখলাম, many people argue that higher education should be accessible without any cost to all individuals। তো দেখেন আমরা প্রশ্নের প্রতিটা কথা এখানে ইউজ করলাম কিভাবে, যে সেখানে দেয়া ছিল যে অনেক মানুষ মনে করে। তো যখন আর্গুমেন্টেটিভ টাইপ বা এগ্রি ডিসএগ্রি টাইপের প্রশ্ন থাকে তো আমরা আর্গিউ শব্দটা ইউজ করতে পারি, মেনি পিপল আর্গিউ দ্যাট। ইউনিভার্সিটি এডুকেশনটাকে আমরা প্যারাফ্রেজ করলাম বা সিনোনিম করলাম হায়ার এডুকেশন দিয়ে, শুড বি যেভাবে আছে অ্যাজ ইট ইজ থাকলো। ফ্রি কথাটা, ফ্রি মানে হচ্ছে কি বিনামূল্যে অ্যাক্সেস করা, কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি যেমন আজকে ক্লাসটা করতেছেন, কোনো পেমেন্ট করতে হয়নি। তো ফ্রি মানে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন কিছু একটা কোনো খরচ ছাড়া। এই পুরা টার্ম ফ্রি শব্দটার প্যারাফ্রেজ হচ্ছে অ্যাক্সেসিবল উইদাউট এনি কস্ট। অ্যাক্সেসিবল উইদাউট এনি কস্ট, এই 4টা ওয়ার্ড দিয়ে আমরা ফ্রি শব্দটাকে প্যারাফ্রেজ করি। ওকে। আর হচ্ছে ফর এভরিওয়ান সবার জন্য, টু অল ইন্ডিভিজুয়ালস এটাও সবার জন্য। সো আমরা প্রশ্নের প্যারাফ্রেজ, পিকিউ বলতে আমরা বোঝাচ্ছি যে কোয়েশ্চেনের প্যারাফ্রেজটা আমরা করলাম এক সেন্টেন্সে। এবার আমাদেরকে থিসিস স্টেটমেন্টটা লিখতে হবে। প্রশ্নতে আমাকে টাস্ক দেওয়া হয়েছিল যে এই কথাটার সাথে আপনি একমত নাকি দ্বিমত, এগ্রি অর ডিসএগ্রি। তো ফার্স্টে আমি আমার অপিনিয়ন দিব যে আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস অপিনিয়ন, তো আমি এটার সাথে পুরোপুরি একমত। যদি আপনি ডিসএগ্রি করেন তাহলে বলবেন কি আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস অপিনিয়ন। মানে সোজা কথা হচ্ছে আপনার মতামতটা দিবেন, আপনাকে যেহেতু জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এটার সাথে এগ্রি অর ডিসএগ্রি। অ্যান্ড দেন কেন এগ্রি করতেছেন বা কেন ডিসএগ্রি করতেছেন তার রিজনগুলো দিবেন। এখন রিজনগুলো কিভাবে আসবে, অবশ্যই আপনাকে এই ফাঁকে আপনার ব্রেনস্টর্মিংটা করে ফেলতে হবে যে কোন কোন কারণে আপনি মনে করেন যে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনটা সবার জন্য ফ্রি করে দেওয়া উচিত। তো আমরা যদি সিম্পলি চিন্তা করি যে যদি ভার্সিটিতে পড়াশোনা করতে গেলে কোনো টাকা পয়সা দিতে হতো না, তাহলে সবচেয়ে বেশি বেনিফিট পেত যারা মেধাবী অথচ ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, তারা অনেক বেশি বেনিফিটেড হতো। তো সবাই যদি মানে ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনাটা অ্যাক্সেস করতে পারতো তাইলে আমাদের
মানে সমান অধিকার প্রতিষ্ঠিত হতো, ইকুয়াল অপরচুনিটি সবাই পাইতো, মানে তার ফাইন্যান্সিয়াল মানে যে স্ট্যাটাস আছে সেটার উপরে ভিত্তি করে না, সবাই সমান সুযোগ পেত শিক্ষা গ্রহণের, এটা একটা ফ্যাক্ট। আরো একটা বিষয় আমরা এইভাবে কথা বলতে পারি যে সবাই যদি, একটা দেশের যদি শিক্ষার হার অনেক বেশি থাকে, সবাই যদি উচ্চশিক্ষিত হয়, তাহলে দেখা যাবে সবাই ভালো জব করতে পারতেছে, সবাই স্কিলড ওয়ার্কার হচ্ছে, ওই দেশের মানে ওভারঅল ইয়ে হবে, ডেভেলপমেন্টটা হবে। তো এই দুইটা বিষয়কে যদি আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে ফুটিয়ে তুলতে চাই, তাহলে ওই থিসিস স্টেটমেন্টেই আমরা রিজনগুলোকে ইনক্লুড করে ফেলবো। এটা যদি না করেন, তাহলে আপনি থিসিস স্টেটমেন্টে যদি এই বিষয়টা না লিখেন, মানে কোন কোন কারণে আপনি কেন মনে করছেন যে আপনি এগ্রি করতেছেন, এটা না বলে শুধু বললেন যে আমি এগ্রি করতেছি, তাও কিন্তু থিসিস স্টেটমেন্টটা হয়ে যাবে। তো যারা 6 পাবেন, যাদের টার্গেট স্কোর হচ্ছে রাইটিং এ 6 হলে হয়ে যাবে, তাদের জন্য এটা ম্যান্ডেটরি না যে আপনি ব্রেনস্টর্মিংটা আগেই করে ফেলতে হবে, ইন্ট্রোডাকশন লেখার আগেই ব্রেনস্টর্মিং করে ফেলবেন, এটা ম্যান্ডেটরি না। আপনি শুধুমাত্র এটা লিখতে পারেন, ইন দিস এসে আই উইল কমপ্লিটলি এগ্রি উইথ দিস অপিনিয়ন, এই এতটুকু যদি আপনি থিসিস স্টেটমেন্টে লিখতে পারেন 6 পাবেন। বাট যাদের ইচ্ছা 6 থেকে বেশি পাবেন, 6 এর চেয়ে বেশি যদি স্কোর পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে মানে একটা ওয়ার্ডও আমি লিখবো না যতক্ষণ পর্যন্ত না ব্রেনস্টর্মিং শেষ হয়েছে। পুরা এসের স্ট্রাকচারটা রেডি না করে, প্ল্যানিং না করে আপনি একটা ওয়ার্ডও লেখা ট্রাই করবেন না, তাহলে দেখা যাবে ভালো স্কোর অ্যাচিভ করতে পারবেন। কারণ লেখার মাঝখানে আপনাকে আর চিন্তা ভাবনা করে সময় ওয়েস্ট করতে হবে না, পুরা প্রিপারেশনটা আপনার লেখা শুরুতেই হয়ে যাবে। লেখা শুরু করার পরে আপনি আর থামবেন না, একেবারে আপনার 250+ ওয়ার্ড লিখে, 250 হচ্ছে আইএলস এর জন্য, পিটির জন্য 200 লিখলে হয়, সো আপনি তখন গিয়ে থামবেন। এবং এই ব্যাপারটা খেয়াল করেন, আমাদের কিন্তু ম্যাক্সিমামের টার্গেট স্কোর হচ্ছে 6 to 6.5, মিনিমাম যেটা। যদি আপনি মনে করেন 6.5 আপনার ওভারঅল স্কোর লাগবে, তাহলে আপনি যে কোনো দুইটা মডিউলে যদি 6 তোলেন আর বাকি দুইটাতে 6.5 তোলেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আপনার টার্গেট মিট হয়ে যাচ্ছে। অ্যান্ড সেক্ষেত্রে রাইটিংটা যদি আপনার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়, তাহলে আপনার 6 পেলেও হচ্ছে। তো আমি যে স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে যাদের 7, এখানে অনেকেই আছেন যাদের হচ্ছে টার্গেট স্কোর 7 বা তার চেয়ে বেশি লাগবে। তো তাদের জন্য হচ্ছে আমি বেস্ট অ্যাপ্রোচটা দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন না এর চেয়ে, এটা আসলে ডিপেন্ড করে আপনার লেভেল অনুযায়ী, আপনার টার্গেট স্কোর অনুযায়ী আপনার প্রিপারেশনটা আলাদা হবে। আর এখানে আমরা একটা জেনারেল ইয়েটা দেখাচ্ছি, সিস্টেমটা দেখাচ্ছি। তো এটা একটু নোট করে রাখবেন যে থিসিস স্টেটমেন্টে আপনার ব্রেনস্টর্মিং করা পয়েন্টগুলো তখনই ইনক্লুড করবেন যদি আপনি মনে করেন আপনার 6 এর চেয়ে বেশি চাই। আর 6 হলেই যদি হয়ে যায়, তাহলে আপনার এটা না লিখলেও কোনো সমস্যা না, ইন্ট্রোডাকশন হয়ে যাবে। এবারে আসেন, থিসিস স্টেটমেন্টটা আমাদের কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় রাইটিং টাস্ক 2 এর জন্য বা এসে রাইটিং এর জন্য। যারা একাডেমিক আইএলস করছেন তারা জানেন যে আমাদের টাস্ক 1 এ ওভারভিউ একটা প্যারা থাকে, এবং আমাদের আইএলস এর কোথাও কিন্তু একদম বাধ্যতামূলক বলা হয় নাই যে এই জিনিসটা থাকতেই হবে, কিন্তু রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে ওভারভিউ জিনিসটা বলা হয়েছে যে ওভারভিউ যদি না থাকে আপনার রিপোর্ট লেখা হবে না। ঠিক কিভাবে আমাদের টাস্ক 2 তে যদি থিসিস স্টেটমেন্টটা ক্লিয়ার না হয়, মানে আলটিমেটলি আপনি কি কাজ করবেন সেই রকম কোনো কমিটমেন্ট না পাওয়া যায়, তাইলে ধরে নেওয়া হবে যে আপনি প্রশ্ন বুঝেন নাই। এবং যে স্টুডেন্ট প্রশ্ন ঠিকমতো অ্যাড্রেস করতে না পারবেন, তাইলে তো ওভারঅল আপনার টাস্ক অ্যাচিভমেন্টের স্কোরটা কমে যাবে, বা ওভারঅল আসলে এক্সামিনার আপনার রাইটিং এ স্যাটিসফাইড হবেন না। সো থিসিস স্টেটমেন্টের উপরে আপনাকে স্পেশাল কেয়ার দিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে দুইটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে একটা থিসিস স্টেটমেন্ট কখন আমরা ধরে নিব যে এটা ভালো হয়েছে, ভালো লেভেলের থিসিস স্টেটমেন্ট হয়েছে। সো ফার্স্টে আমরা একটা থিসিস স্টেটমেন্ট যদি এরকম লিখি, দিস এসে উইল ডিসকাস বোথ ভিউজ। আপনার যদি টার্গেট স্কোর 6 থাকে, আপনি এরকম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দিস এসে উইল ডিসকাস বোথ দিস ভিউজ। আমাদের যে ইয়ে আছে, ডিসকাশন টাইপ থাকে, সেখানে দেখা যায় প্রথম পক্ষ এটা মনে করে, দ্বিতীয় পক্ষ এটা মনে করে, আপনি কোন পক্ষে আছেন, এই টাইপ অফ প্রশ্ন থাকে। আপনাকে দুই পক্ষই ডিসকাস করে ফাইনালি আপনার অপিনিয়নটা শেয়ার করতে হয়। তো আপনি যদি প্রথমে প্রশ্নের কথাটাকে প্যারাফ্রেজ করার পর এই সেন্টেন্সটা লিখেন যে দিস এসে উইল ডিসকাস বোথ দিস ভিউজ অ্যান্ড গিভ মাই ওন অপিনিয়ন, এইভাবে লিখলে আপনি 6 পাবেন। বাট যদি 6 এর চেয়ে বেশি চাই, তাহলে আপনাকে রিজন সহকারে দিতে হবে, একটু আগে যে কথাটা বললাম। তো আপনি বলবেন যে আই স্ট্রংলি এগ্রি দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি বিকজ, ওই যে বিকজ এর পরের অংশটুকু, বিকজ ইট প্রমোটস ইকুয়াল অ্যাক্সেস এন্ড সাপোর্টস ইকোনমিক ডেভেলপমেন্ট, রিজনগুলো যদি আপনি ইনক্লুড না করতে পারেন, তাহলে আপনার স্ট্রং থিসিস হবে না। তো এই ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। এবারে আমরা প্যারাফ্রেজিং নিয়ে একটু কথা বলি। আইএলস পুরাটাই হচ্ছে আসলে প্যারাফ্রেজিং এর উপরে ডিপেন্ড করে, এবং আমাদের যে দুইটা মডিউল, একটা হচ্ছে রাইটিং এবং আরেকটা রিডিং, এই দুইটাতেই প্যারাফ্রেজিং অনেক বেশি ইউজ করা হয়। সো এটার ব্যাপারে আপনার এক্সট্রা কেয়ার নিতে হবে। আমাদের একটা মাস্টার ক্লাসই থাকে প্যারাফ্রেজিং এর উপরে, যে তিনটা টাইপ বললাম সেই তিনটা টাইপের উপরে বেস করে আমরা প্যারাফ্রেজিং শিখাই।
তো এই যে বিষয়টা দেখেন প্যারাফ্রেজিং এ একটা সেন্টেন্স যদি হয় ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি, একটু আগে আমরা যেটা দেখলাম, তো সেটাকে আমরা কি করলাম ইউনিভার্সিটি এডুকেশনের পরিবর্তে লিখলাম হায়ার এডুকেশন। আর শুড মানে হচ্ছে উচিত, শুড বি ফ্রি, শুড বি এটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারি ought to be, উচিত বোঝায় বা করা উচিত এরকম বোঝায়। আর ফ্রি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ফ্রি শব্দটাকে আমরা চারটা ওয়ার্ড দিয়ে প্যারাফ্রেজ করতে পারি, এখানে আমরা দেখলাম যে তিনটা ওয়ার্ড দিয়ে করা যায়, প্রোভাইডেড উইদাউট চার্জ, মানে কোনো ধরনের চার্জ ছাড়া, কোনো ধরনের খরচ ছাড়া, কস্ট চার্জ এগুলা দিয়ে আমরা বুঝাই খরচ, কোনো খরচ ছাড়া, কোনো পেমেন্ট ছাড়াই আপনি একটা সার্ভিস পাচ্ছেন, সেটাকে বলা হচ্ছে ফ্রি। তো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারেন তাহলেই আপনার ভালো লেভেলে প্যারাফ্রেজিং করতে পারবেন, মানে আপনার জানা ওয়ার্ডগুলো ইউজ করেই আপনি ভালো লেভেলে প্যারাফ্রেজিং করতে পারবেন। তো আরেকটা সেন্টেন্স দেখেন, যদি আমরা বলি সাম পিপল থিঙ্ক, এটাকে যদি আমরা অর্থ চেঞ্জ না করে লিখতে চাই বলা যায় ইট ইজ অফেন আর্গিউড দ্যাট, অফেন অথবা অফটেন দুইটা প্রনাউন্সিয়েশনই কারেক্ট, তো আপনি যেটাই বলেন সবসময় সেম বলার ট্রাই করবেন। তো এগুলো হচ্ছে একদম সিম্পলেস্ট ফর্মগুলা। প্যারাফ্রেজিং বলতে অ্যাকচুয়ালি কি মিন করে যে আপনি অর্থের কোনো বিকৃতি ঘটাবেন না, জাস্ট আপনি কিছু চেঞ্জেস আনবেন আপনার সেন্টেন্সের মধ্যে, একটু মডিফাই করবেন, সেটা ওয়ার্ড লেভেলে হতে পারে, সেন্টেন্স লেভেলে হতে পারে, অথবা আইডিয়া লেভেলে হতে পারে, চেঞ্জ আনলেই আপনার প্যারাফ্রেজিং হয়ে যাচ্ছে। তো আমরা প্যারাফ্রেজিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আপনার যথেষ্ট পরিমাণে ভোকাবুলারি জানা থাকে তাহলে আপনি শুধু ওয়ার্ড চেঞ্জ করেই মিনিংটা ঠিক রেখে সিনোনিম ইউজ করে, অ্যান্টোনিম ইউজ করে আপনার সেন্টেন্সগুলো রিরাইট করে ফেলতে পারেন। রিরাইট, প্যারাফ্রেজড ভার্সন এগুলা একই জিনিস। তো ইম্পর্টেন্টের পরিবর্তে আপনি বলতে পারেন ক্রুশাল অথবা সিগনিফিক্যান্ট, প্রবলেম না বলে বলতে পারেন ইস্যু অথবা চ্যালেঞ্জ, এগুলো খুব কমন ওয়ার্ডস যেগুলো আমাদের প্রশ্নতে ইউজ করা হয়। ইমপ্রুভ না বলে আপনি এনহ্যান্স বলতে পারেন বা বুস্ট বলতে পারেন। আর অনেকের দেখা যায় একটা শব্দ অনেক অনেক বেশি বার ইউজ করার একটা টেন্ডেন্সি থাকে, যেটা হচ্ছে রিপিটিশন। রিপিটিশন অ্যাভয়েড করতে না পারলে দেখা যায় আপনার স্কোর কমে যায়, এই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সিনোনিম শিখতে হবে, এবং সিনোনিমের তো অভাব নাই, কত শিখবেন। তো আমরা সেই জন্য হচ্ছে 200টা সিনোনিম আলাদা করে রাখছি, শুধুমাত্র যাদের ফোকাস হচ্ছে যে একই ওয়ার্ড বারবার চলে আসে। তো মোটামুটি এই 200টা ওয়ার্ড শিখলে আপনার সব ধরনের এসে রাইটিং ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে শিখতে হবে না। তো এবারে আমরা বডি প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। তো আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব, সাপোজ আমাদের ফ্রি এডুকেশন, ইউনিভার্সিটি লেভেলে ফ্রি এডুকেশন, সেটার আমরা প্রথম ব্রেনস্টর্মিং করা পয়েন্ট যেটা আমরা থিসিস স্টেটমেন্টে তুলে ধরছি, সেটা ছিল যে আপনি এডুকেশন ফ্রি করলে লাভ হবে কি, সবাই সমান সুযোগ পাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা বলা হয়েছিল যে যদি আমরা ইউনিভার্সিটি লেভেলের এডুকেশন ফ্রি হয় তাহলে ন্যাশনাল গ্রোথটা হবে, মানে একটা কান্ট্রি ওভারঅল বেনিফিটেড হবে। তো এই যে দুইটা ব্যাপার, এই দুইটা বিষয়কে আমরা দুইটা বডি প্যারাগ্রাফের মধ্যে তুলে ধরবো। প্রথম বডি প্যারাগ্রাফে আমরা শুধুমাত্র কথা বলবো সমান অধিকার নিয়ে, যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে আমাদের পয়েন্ট, যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, এই পয়েন্টটাকে আমরা ফার্স্টে একটা সেন্টেন্সের মাধ্যমে তুলে ধরবো, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি, বা এখানে যে পয়েন্ট ওয়ার্ডটা দিয়ে ইউজ করা হচ্ছে। অ্যান্ড দেন কেন সেটা বললাম, কারণ এই জিনিসটা তো আমার মাথা থেকে আসছে, আমার এক্সামিনার তো জানে না যে এখানে আমি কেন এই কথাটাকে ইউজ করলাম। সো আপনি ধরে নেন যে আপনার এক্সামিনার এই ব্যাপারে জানেন না, সো আপনি উনাকে একদম এক্সপ্লেন করে ভেঙে ভেঙে বুঝাবেন বিষয়টা। এই যে কাজটা, এই এক্সপ্লেনেশনের কাজটা আপনার ব্রেনস্টর্মিং করা পয়েন্টের যে সেন্টেন্স লিখেছেন টপিক সেন্টেন্স তার ঠিক পর করতে হবে। এক্সপ্লেনেশন হয়ে গেলে আপনি সেটাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য একটা এক্সাম্পল দেবেন, এবং আপনার এক্সাম্পলটা নলেজ বেসড এক্সাম্পল হতে পারে অথবা আপনার এক্সপিরিয়েন্স বেসড এক্সাম্পল হতে পারে। নলেজ মানে কি, আপনি কোথাও থেকে পড়ছেন, কোনো একটা বই থেকে পড়ছেন, কোনো ম্যাগাজিন থেকে, মানে কোনো সোর্স থেকে জানছেন বা একটা টকশো থেকে জানছেন, কোনো জায়গা থেকে আপনি জানতে পেরেছেন, তাহলে সেটা হচ্ছে আপনার নলেজ বেসড এক্সাম্পল। আর যদি সেটা আপনি রিয়েল লাইফে দেখে থাকেন, যে আপনার কারোর সাথে হয়েছে, ফ্যামিলির কারো কাছ থেকে আপনি দেখেছেন শুনেছেন, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বেসড এক্সাম্পল। তো দুইভাবে এই দুইটা মোটা দাগে এই দুইটা ক্যাটাগরি আছে, এই দুইটা সেক্টর থেকে আপনি যদি একটা এক্সাম্পল, মিনিমাম একটা এক্সাম্পল আপনার এসেতে ইনক্লুড করতে পারেন, দ্যাটস এনাফ। আর ফাইনালি যে লিঙ্ক শব্দটা, এই লিঙ্ক শব্দ দিয়ে বোঝাচ্ছে কি আমরা কি নিয়ে কথা বলতেছি, যে আমাদের টপিক সেন্টেন্সের মধ্যে তো মেনশন করা হয়েছে যে কাহিনীটা হচ্ছে এই, এবং এইটা আমি কেন বললাম, প্রশ্ন থেকে কিন্তু এই ব্রেনস্টর্মিংটা আসছে। প্রশ্ন থেকে যেহেতু ব্রেনস্টর্মিংটা আসছে, আমাকে আবার ঘুরে প্রশ্নের কথাটাকে ইন্ডিকেট করতে হবে যে এই জন্য ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি করা উচিত।
সো এইভাবে যদি আপনি একটা মানে বডি প্যারাগ্রাফ লিখেন, তাহলে আপনার এক্সামিনারের মনে কোনো ধরনের প্রশ্ন আসবে না বা কোনো ডাউট আসবে না যে কেন ব্যাপারটা এরকম হলো, কেন বললো। অ্যান্ড দেন দেখা যাবে আপনার স্কোর কমানোর কোনো সুযোগ থাকতেছে না। আপনার ভোক্যাবুলারির জন্য তো আলাদা ক্রাইটেরিয়াই আছে, দেন হচ্ছে গ্রামারের জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে, সেগুলোতে আপনার যা খুশি হোক, কিন্তু আপনার যে টাস্ক রেসপন্স প্রথম যে ক্যাটাগরি, সেটাতে আপনার কোনো ইস্যু হবে না, কারণ সেটাতে আপনি একদম ফুললি এসেটাকে ডেভেলপ করে ফেলতে পারবেন। এসে ফুললি ডেভেলপ করতে পারলেই আপনি 9-এ চেক করতে পারবেন। তো এই হচ্ছে বিষয় আমাদের বডি প্যারাগ্রাফের সিস্টেমটা নিয়ে। আর বডি প্যারাগ্রাফ কয়টা লিখবেন সেটা ডিপেন্ড করে আপনি কয়টা লজিক নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো আমরা মিনিমাম 2টা বডি প্যারাগ্রাফে 2টা বিষয় নিয়ে কাজ করব। প্রশ্নটা আমরা যেটা নিয়ে এখন সলভ করতেছি সেটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি টাইপ। এগ্রি ডিসএগ্রি সলভ করারও অনেক ধরনের সিস্টেম আছে, যার মধ্যে আমরা যেটা করতেছি এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি। মানে হচ্ছে যে আপনি শুধু এগ্রি করতেছেন এবং আপনার 2টা বডি প্যারাগ্রাফে শুধু এগ্রির 2টা পয়েন্ট লিখবেন। যারা কিনা ডিসএগ্রি করবেন তারা শুধু 2টা ডিসএগ্রির পয়েন্ট লিখলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি সম্ভব হয়, আপনি যদি অ্যান্টি লজিক ইউজ করতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন যে একটা বডি প্যারাগ্রাফের মধ্যে কেন এগ্রি করছেন সেটার 2টা লজিক লিখলেন। আরেকটা বডি প্যারাগ্রাফের মধ্যে যারা এগ্রি করতেছে না, মানে যারা ডিসএগ্রি করতেছে তাদের লজিকটা কি হতে পারে সেটা আপনি লিখে আবার বললেন যে তারা ঠিক না, মানে তাদের কথাটাকে আপনি আবার কেটে ফেললেন। এইভাবেও অ্যান্টি লজিক দিয়ে লেখা যায়। তো সেটার জন্য ভালো লেভেলের মানে আপনার রাইটিং ক্যাপাবিলিটি থাকা দরকার, একটু সময় সাপেক্ষ বিষয় সেটা, বাট করতে পারলে খুবই ভালো। তবে আমাদের যেহেতু দরকার হচ্ছে একটা মানে ডিসেন্ট স্কোর, আমরা কিন্তু প্রফেশনাল রাইটার না, সো আমরা ইজি সিস্টেমে যাওয়াটাই বেটার শুরুর দিকে। তারপর আপনি আস্তে আস্তে আপনার রাইটিং স্কিল ডেভেলপ করার পরে সেভাবে লিখতে পারেন। অনেক অনেক ওয়ে আছে, এইটাই যে একমাত্র ওয়ে, নট লাইক দ্যাট। তো আমরা বডি প্যারাগ্রাফ 1টা এই প্রশ্নের জন্য লিখি। তো একেবারে আমি জাস্ট ট্রান্সলেশনটা করে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। ফার্স্টলি, ফ্রি ইউনিভার্সিটি এডুকেশন ক্যান এনশিওর ইকুয়াল অপরচুনিটিস ফর স্টুডেন্টস ফ্রম পুয়ার ফ্যামিলিজ। তো আমাদের প্রথম টপিক সেন্টেন্সটা কি, যে গরিব ফ্যামিলির ছাত্রছাত্রীরা যাতে ইউনিভার্সিটি এডুকেশনটা নিশ্চিত করতে পারে, সেটার জন্য ইউনিভার্সিটির ফি মাফ করে দিতে হবে বা ফ্রি করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এখন এইটা আমার এক্সামিনারকে এক্সপ্লেন করে বোঝাতে হবে যে কেন এটা দরকার, রাইট? তো আমরা পরের সেন্টেন্সে বলতে পারি মেনি ট্যালেন্টেড স্টুডেন্টস ফেইল টু কন্টিনিউ হায়ার স্টাডিজ ডিউ টু ফাইন্যান্সিয়াল প্রবলেমস। গরিব পরিবারের অনেক ছেলে মেয়ে দেখা যায় যে অর্থনৈতিক সমস্যার কারণে তারা মানে ট্যালেন্টেড বা তাদের পড়াশোনা করার মতো ক্যাপাবিলিটি আছে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্যাপাবিলিটি তাদের আছে, ক্যালিবার আছে, কিন্তু তারপরও খরচ যোগাতে পারতেছে না বলে তারা ছেড়ে দেয়, পড়াশোনা বন্ধ করে দেয়, ওকে, কন্টিনিউ করে না। তো এটা কিন্তু একটা এক্সপ্লেনেশন দেয়া হলো যে পুয়ার ফ্যামিলির যে স্ট্রাগল সেটাকে এখানে ফুটিয়ে তোলা হলো, যে ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কিন্তু তারা পড়াশোনা কন্টিনিউ করতেছে না ইয়ের কারণে, মানে ফিজ এর কারণে। এখন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে প্রতিষ্ঠিত করার ট্রাই করি, ফর এক্সাম্পল ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ স্টুডেন্টস ড্রপ আউট বিকজ অফ এক্সপেন্সিভ টিউশন ফিজ। তো দেখেন আমরা আরেকটু ন্যারো ডাউন করে ফেললাম যে টিউশন ফিজ অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে দেখা যায় স্টুডেন্ট, অনেক ডেভেলপিং কান্ট্রির স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিয়ে দেয়। ড্রপ আউট করা মানে হচ্ছে স্কুল কলেজ ছেড়ে দেওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া। এই এখন আমরা কি করব, ফাইনাল যে কথাটা যে লিঙ্ক করব, যে আমাদের প্রশ্নতে কিন্তু দাবি ছিল হায়ার এডুকেশনের ফ্রি করে দেয়া। সো আমরা যদি বলি দেয়ার ফর মানে হচ্ছে অতএব, মেকিং এডুকেশন ফ্রি ক্যান রিডিউস ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, রিডিউস করা মানে হচ্ছে কমানো। তো যে অসমতা বা অসামঞ্জস্যতা যেটা আছে সেটা কমায় দিতে পারে যদি আমরা হায়ার এডুকেশনটা ফ্রি করে ফেলি। তো এই যে ব্যাপারটা আপনি দেখেন 4টা সেন্টেন্সে আপনার যে স্ট্রাকচারের 4টা বিষয় আপনি এখানে কভার করে ফেলেন। বাট রিয়েল এক্সামে আপনি যদি এত শর্টকাটে ছোট ছোট সেন্টেন্স দিয়ে লিখেন তাহলে কিন্তু আপনার যে আন্ডারলেন্থ হয়ে যাবে, মানে 250 ওয়ার্ড মিট করা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো আমরা কিভাবে সেটা ফুলফিল করব সেটা একটু পর দেখবো। জাস্ট আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে বোঝার চেষ্টা করব যে এখানে আলটিমেটলি আমরা স্ট্রাকচারটাকে কিভাবে অ্যাপ্লাই করছি। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট পার্ট। তো দেখেন এখানে আমরা পয়েন্টটা ছিল ইকুয়াল অপরচুনিটি নিয়ে কাজ করেছি, এটা নিয়ে যে সেন্টেন্সটা লিখলাম সেটা আমাদের টপিক সেন্টেন্স। এক্সপ্লেন করার জন্য আমাদেরকে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারের আলোচনাটা নিয়ে আসতে হয়েছে। এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি জানি অনেক নিউজ পেপার বা বিভিন্ন জায়গা থেকে আমি পড়ছি যে ডেভেলপিং কান্ট্রিতে স্টুডেন্টসরা টিউশন ফি বিয়ার করতে পারে না বিধায় তারা ড্রপ আউট করে ফেলে। তো এটা আমার নলেজ থেকে আসছে, আমি পড়াশোনা করছি বা কোনো একটা নিউজে দেখছি বা কোনো সোর্স থেকে আমি জানতে পেরেছি।
অ্যান্ড ফাইনালি আমি কি বললাম, যে আবার আমার যে প্রশ্নের আর্গুমেন্ট সেটার সাথে আমি কানেক্ট করে দিলাম যে অতএব এডুকেশন যদি ফ্রি হয় তাহলে সমাজের এই যে পিছিয়ে পড়া জনগণ এরা মানে পড়াশোনার সুযোগ পাবে, দ্যাট মিনস যে সামাজিক বৈষম্যটা কমবে, ডিসক্রিমিনেশনটা কমবে, বা ইকুয়ালিটি মেনটেন হবে, বা ইনইকুয়ালিটিটা রিডিউস হবে, অনেকভাবে বলা যায়, মানে একই কনসেপ্ট বিভিন্নভাবে আপনি সেটাকে শেয়ার করতে পারবেন। তো গেল আমাদের বডি প্যারাগ্রাফ 1। এখন আমরা যদি সেম স্টাইলে সেকেন্ড বডি প্যারাগ্রাফটা লিখতে চাই তাহলে আমরা সেকেন্ডটি দিয়ে বলতে পারি এরকম: এডুকেটেড সিটিজেন্স কন্ট্রিবিউট মোর টু দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি। আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা বলে আসছিলাম যে দুইটা কারণে আমি চাই ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনটা ফ্রি হোক। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে সমাজের পিছিয়ে পড়া জনগণ যাতে পড়াশোনাটা অ্যাক্সেস করতে পারে, সেই জন্য টিউশন ফি যাতে তাদের জন্য বার্ডেন না হয়, সেই বিষয়টা এনশোর হবে, দ্যাট মিনস ইকুয়ালিটি মেনটেন হবে, সবার জন্য সমান অপরচুনিটি থাকবে। আর সেকেন্ড আরেকটা বিষয় বলেছিলাম যে ন্যাশনাল গ্রোথ হবে, দ্যাট মিনস ওই দেশের ভালো হবে, ওই দেশের জন্য মঙ্গলজনক হবে, ওই দেশের জন্য সুবিধা হবে, বেনিফিট হবে। তো এইটাকে আমি এখন কিভাবে প্রমাণ করব? সো ফার্স্টে হচ্ছে আমার মাথা থেকে যে ব্রেনস্টর্মিং করা আইডিয়াটা আসছে সেটা দিয়ে একটা সেন্টেন্স লেখা। যেমন এখানে লিখলাম এডুকেটেড সিটিজেন্স কন্ট্রিবিউট মোর টু দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি। অর্থনীতিতে এবং সমাজে, একটা দেশের অর্থনীতি এবং সেই দেশের সমাজে অনেক অবদান রাখতে পারে শিক্ষিত জনগোষ্ঠী বা শিক্ষিত নাগরিক। তো জাস্ট আমরা ফার্স্টে কি করলাম, টপিক সেন্টেন্সটা দিয়ে আমরা কি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ব্রেনস্টর্মিং পয়েন্টটাকে তুলে ধরলাম। এখন আমাদেরকে সেটা এক্সপ্লেন করতে হবে। তো এক্সপ্লেন করার জন্য আমরা অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্সের হেল্প নিতে পারি, যদি এটা হয় তাহলে ওইটা, যখন এটা হবে তখন সেটা, এরকম সেন্টেন্স আমরা ইউজ করতে পারি। সো একটা সেন্টেন্স আমরা লিখলাম এভাবে: when more students receive higher education, the country gains skilled professionals such as doctors, engineers and teachers. যখন একটা দেশের অনেক বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশন নেবে, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তখন সেই দেশে অনেক বেশি কি হবে, মানে ডক্টর, ইঞ্জিনিয়ার বা টিচার, এদের সংখ্যা বাড়বে, স্কিল্ড প্রফেশনালস যাদেরকে বলা হয়, যে তারা ডিগ্রিধারী ভালো লেভেলের পেশাজীবী মানুষের সংখ্যা বাড়বে। তো এতে করে কি হবে, একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার ট্রাই করবো। ফর ইনস্ট্যান্স, কান্ট্রিজ উইথ স্ট্রং এডুকেশন সিস্টেম, যে সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থাটা অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, মানে ওইখানকার ছেলেমেয়েরা অনেক ভালো লেভেলের পড়ে বা পড়াশোনা থেকে ড্রপ আউট করে না, সেই সমস্ত কান্ট্রি অফেন এক্সপিরিয়েন্স ফাস্টার ইকোনমিক গ্রোথ। সেই সমস্ত দেশে দেখা যায় যে অর্থনৈতিক সমৃদ্ধিটা অনেক তাড়াতাড়ি হয়, বা সেই সমস্ত দেশের অর্থনৈতিক সমৃদ্ধিটা অনেক বেটার, ভালো। এখন আমি একটা এই কাজগুলো কি কি করলাম, ফার্স্টে আমি পয়েন্টটা দেখালাম যে আমার পয়েন্টটা কি, আমার পয়েন্ট অফ ভিউটা কি, দেন ওইটাকে আমি এক্সপ্লেন করলাম, এক্সাম্পল দিয়ে জিনিসটাকে প্রতিষ্ঠিত করলাম। এবার আমি লিঙ্ক করব আমার প্রশ্নের কথাটার সাথে। তো প্রশ্নের কথাটা কি ছিল? ফ্রি এডুকেশন। সো আমরা ফ্রি এডুকেশন নিয়ে আবার বললাম, দাস ফ্রি এডুকেশন বেনিফিটস দ্য হোল নেশন। তো দেখেন এখানে একদমই মানে ছোট ছোট সেন্টেন্স দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করতেছি, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম যদি থাকে তাহলে আমাদের সেন্টেন্স মেকিং হয়ে যাচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করছি। তো এটা হচ্ছে একজন বিগিনারের কাজ, যে আমি জাস্ট এসের স্ট্রাকচারটা আয়ত্তে আনতে পারতেছি কিনা, সেই অনুযায়ী আমি লিখে যেতে পারতেছি কিনা, রাইটিং এর স্কিল ডেভেলপ করতে পারছি কিনা। তারপরে কিন্তু আমাদের অনেক কাজ থাকবে, যে আইএলস ফ্রেন্ডলি একটা এসে জেনারেট করার জন্য কোন কোন জায়গায় আমাদের গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এখানে মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন যে আমার পয়েন্টটা ছিল যে এডুকেটেড সিটিজেনের কন্ট্রিবিউশনটা সমাজে বা দেশে, কন্ট্রিবিউশনটা, তাদের অবদানটা কি হবে সেই বিষয়টা নিয়ে কথা বলা। এক্সপ্লেন করার জন্য আমি স্কিল প্রফেশনালের এক্সাম্পল দেখালাম, মানে টপিকটা নিয়ে আসলাম। অ্যান্ড দেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যে যে সমস্ত দেশের এডুকেশন সিস্টেম ভালো সেই সমস্ত দেশের ইকোনমিক গ্রোথটা, এটা আমার কাছে মনে হচ্ছে, মানে আমার এক্সপিরিয়েন্স, আমি যেভাবে দেখলাম, কোনো নির্দিষ্ট সোর্স থেকে বা বই থেকে আমি পড়ি নাই ব্যাপারটা, আমার এক্সপিরিয়েন্সে বলতেছে। সো আপনি এইভাবেও এক্সাম্পলটা দিতে পারেন, যে আপনার কাছে মনে হচ্ছে এই টাইপ অফ এক্সাম্পল আপনি দিতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমরা লিঙ্ক করলাম, যে আবারও আমাদের প্রশ্নতে চলে গেলাম। তো বারবার যখন আপনি এই সেম স্টাইলে লেখা প্র্যাকটিস করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার যত মানে সিম্পল আইডিয়ায় আসুক না কেন আপনি ঝটপট কিন্তু এসেটা লিখে ফেলতে পারতেছেন, মানে ওইটা আপনার জন্য কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না, বা এক্সক্লুসিভ আইডিয়ার পেছনে ছুটবেন না, বা খুবই ভালো লেভেলের ভোক্যাবুলারি ইউজ করতে হবে। হ্যাঁ, ভোক্যাবুলারি আমাদের দরকার আছে, কিন্তু সেটা আমরা একটা টেমপ্লেটের থ্রুতে আয়ত্তে নিয়ে আসবো। প্রতিটা টাইপের জন্য আমরা একটা লেয়ার দিয়ে দেব। টেমপ্লেটটা আপনি অন্ধভাবে মুখস্থ করলে কিন্তু স্কোর ভালো আসবে না, মানে শুধু আপনি টেমপ্লেট বসায় রেখে দিলেন, আইএলস এর মার্কিংটা কিভাবে হয় বা অ্যাসেট ডেভেলপমেন্টটা কিভাবে হয় সেই ব্যাপারগুলো শিখলেন না, তাইলে কিন্তু কাজ হবে না। সো আমাদের উচিত ফার্স্টে আমরা একদম ধরেন আমাদের 250 ওয়ার্ড মিনিমাম লিখতে হবে আইএলস এর জন্য। তো
তো আপনি যদি মিনিমাম 150 ওয়ার্ডও লিখতে পারেন এসেতে নিজের উপরে ভরসা করে, তাহলে আপনি টেমপ্লেটের একটা লেয়ার দিলেই 250+ ওয়ার্ড হয়ে যাবে এবং আপনার স্কোরটাও ডিসেন্ট একটা স্কোর চলে আসবে। সো সেটাতে আমরা যাব একটু পরে। কনক্লুশনটা শেষ করে ফেলি। আমরা জানি একটু আগে আমরা যে যে কথাগুলো বললাম সেটাকে আমরা আবার বলবো কনক্লুশনের থ্রুতে, এবং যে লজিকগুলা বডি প্যারাগ্রাফ দুইটাতে দিলাম সেই লজিকগুলাকে সামারাইজ করে মানে ওই টপিক দুইটাকে আবার মেনশন করব। নতুন কোনো ধরনের আইডিয়া কনক্লুশনে নিয়ে আসা যাবে না, কারণ আপনি যদি আরেকটা নতুন আইডিয়া কনক্লুশনে শেয়ার করেন তাইলে সেটা আর আপনার উপসংহার থাকবে না, সেটা আরেকটা বডি প্যারাগ্রাফ হয়ে যাবে এবং তখন আপনাকে এক্সপ্লেইন করতে হবে, এক্সাম্পল দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আদারওয়াইজ আপনি লিখতে পারবেন না কনফিউশনের মধ্যে নতুন কোনো আইডিয়া। তো আমরা দেখা যায় যে অনেক সময় প্ল্যানিং এর সময় খুব ভালো আইডিয়া আসে না, বাট লিখতে লিখতে আমরা যখন ওই টপিকটার ডেপথে যাই তখন আমাদের কাছে অনেক অ্যাট্রাকটিভ লজিকগুলো আসে। সো লাস্টের দিকে আপনার যত ভালো লেভেলের লজিকই মাথায় আসুক না কেন, যদি দেখেন আপনি টাইম দিয়ে কভার করতে পারবেন না, তাহলে আপনি সেটাকে ইন্ট্রোডিউস করাবেন না। যে কোনো টপিক বা যে কোনো লজিক ইন্ট্রোডিউস করার, যদি আপনি ইন্ট্রোডিউস করাই ফেলেন তাহলে অবশ্যই সেটাকে এক্সপ্লেন করতে হবে, সেটাকে আপনি ফুললি ডেভেলপ করে এক্সাম্পল সহকারে প্রতিষ্ঠিত করে আসতে হবে। যদি না পারেন, যদি মনে করেন টাইম দিয়ে কভার করা যাবে না, তাহলে নতুন পয়েন্ট বা নতুন লজিক আপনি ইন্ট্রোডিউস করাবেন। সো আমরা একটু কনক্লুশনটা পড়ে নিই। যে কোনো এসের কনক্লুশনটা শুরু করতে একটা লিঙ্কার ইউজ করা হয়, ইন কনক্লুশন। যদি আপনি এটার পরিবর্তে একটু সাম আপ লিখেন তাও হবে, টু রিক্যাপিচুলেট এই টার্মটাও লিখতে পারেন, মানে একটা লিঙ্কার লাগবে। তবে এগুলাতে মানে আহামরি কোনো স্কোর নাই যে এটার পরিবর্তে এক্সক্লুসিভ কিছু লিখলে ভালো স্কোর আসবে, নট লাইক দ্যাট। এটা জাস্ট একটা মানে ফরম্যাট, তো আপনাকে লিখতে হবে, যে কোনো একটা লিখলেই হবে। তো ইন কনক্লুশন আই স্ট্রংলি বিলিভ দ্যাট, যেহেতু আমাদের টপিকের মানে একদম ইন্ট্রোডাকশনের শুরুতেই আমরা বলেছিলাম যে আমি এই বিষয়টার সাথে একমত, আমি বিশ্বাস করি যে এটা ভালো। সো আমি আবারও সেটাকে রিস্টেট করব, আমার অপিনিয়ন যেটা ছিল শুরুতে সেটাকে নিয়ে আমি আবারও মেনশন করব। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি, যেটা আমাদের প্রশ্নের কথা ছিল। তো আমি প্রশ্নটার সাথে একমত। কেন একমত? বিকজ ইট প্রমোটস ইকুয়ালিটি অ্যান্ড স্ট্রেংথেনস ন্যাশনাল প্রোগ্রেস। প্রথম বডি প্যারাগ্রাফে আমি ইকুয়ালিটি নিয়ে কথা বলছি, সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমি ন্যাশনাল প্রোগ্রেস নিয়ে কথা বলছি। এই দুইটা কারণে আমি মনে করি ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি করা উচিত। তাইলে দেখেন আমার অপিনিয়নটাও শেয়ার করা হয়ে গেল, এবং আমি যে দুইটার রিজন নিয়ে কাজ করেছি বডি 1 এবং বডি 2 তে, সেই দুইটা বিষয়ে চলে আসলো। একদমই শর্টকাট একটা এসে আমাদের কিন্তু লেখা হয়ে গেছে, যেখানে আমাদের যে স্ট্রাকচারের 4টা প্যারা সবগুলাই মেনশন করা হয়ে গেছে। এখন আপনি দেখেন, আমি বারবারই বলতেছি যে আপনার এসেটা যখন এক্সামিনারের সামনে যাবে, এক্সামিনারের পার্সপেক্টিভটা কি, মানে আপনি এই এসেতে প্রশ্নের পুরাটা জিনিস কভার করছেন কিনা, পুরাটা কথাবার্তা নিয়ে আসছেন কিনা, এটা ফার্স্টে দেখা হয়। অ্যান্ড দেন আপনার যদি এই এসে থেকে র্যান্ডমলি যে কোনো একটা প্যারা পিক করে পড়া হয়, তাইলে যাতে বোঝা যায় যে আপনার ভিউটা কেমন, প্রশ্নের আলোকে আপনি কোন পক্ষে আছেন, এটা যাতে বোঝা যায়। যদি এটা না বোঝা যায় তাহলে দেখা যাবে যে আপনি ওই নির্দিষ্ট প্যারাগ্রাফটা প্রপারলি ফুটিয়ে তুলতে পারেননি। সো এই দুইটা বিষয় যদি আপনার মাথায় থাকে তাহলে খুব ইজিলি আপনি মানে এক্সামিনারের যে আপনার কাছ থেকে যে এক্সপেকটেশন সেটা আপনি মিট করতে পারবেন। তো আমরা এবারে আরো কিছু কথাবার্তা থাকবে এসেতে ভালো করার জন্য, লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার, এবং এই লিঙ্কিং ওয়ার্ড যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাহলে আমাদের লাস্ট যে 25% স্কোর থাকে কোহেরেন্স এন্ড কোহেশন, সেখানে আমরা ভালো করতে পারবো। এগুলা নিয়ে আমাদের কথাবার্তা থাকবে। এখন আমি যেহেতু বলেছিলাম যে আপনার এসেটার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একদম সিম্পল সেন্টেন্সগুলো ইউজ করা হয়েছে, কিন্তু আইএলস ফ্রেন্ডলি এসে লিখতে গেলে আপনার একটু অ্যাডভান্স গ্রামার ইউজ করতে হয়। যেমন ধরেন কিছু কমপ্লেক্স স্ট্রাকচার আছে না, নট অনলি বাট অলসো, এই ধরনের স্ট্রাকচার যদি আপনি অ্যাটলিস্ট একবার একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করেন তাহলেও কিন্তু আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে অনেক স্কোর ইমপ্রুভ হবে। তো আমরা যদি জাস্ট এইটাই বুঝি, ধরেন আজকে আপনি জাস্ট নট অনলি বাট অলসো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছেন এবং এইটাই আপনি সাকসেসফুলি আপনার এসেতে লিখতে পারছেন, তাহলেও দেখবেন আপনার এক্সিস্টিং রাইটিং স্কোর বা রাইটিং যে লেভেল আছে সেটা থেকে ভালো স্কোর আনতে পারতেছেন। আমরা নট অনলি বাট অলসো এটা ইউজ করি একটা নির্দিষ্ট ক্ষেত্রে, সেটা হচ্ছে একসাথে আমি একই ধরনের দুইটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। নট অনলি বাট অলসো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা বোঝাই একই ধরনের দিস অ্যান্ড দ্যাট, মানে দুইটা বিষয় একসাথে আমি শেয়ার করতে চাচ্ছি, তখন আমি নট অনলি বাট অলসো কনসেপ্টটা ইউজ করব। যেমন আমরা এখানে দুইটা বিষয় কাজ করেছি, যে আমি বিষয়টা এগ্রি করতেছি, তার কারণ দিস অ্যান্ড দ্যাট, দুইটা রিজন, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রেস। সো আমি যদি এখানে নট অনলি বাট অলসো দিয়ে সেন্টেন্সটা লিখতে চাই তাহলে বলতে পারবো এরকম যে আই স্ট্রংলি বিলিভ ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি, নট অনলি ফর ইকুয়ালিটি বাট অলসো ফর ন্যাশনাল প্রোগ্রেস। মানে আমার সেম জিনিসটাকে
আমার কনসেপ্টটা বা আইডিয়াটা সেম রেখে আমি শুধুমাত্র একটা অ্যাডভান্স গ্রামার স্ট্রাকচার ইউজ করার কারণে আমার স্কোর বুস্ট করবে। তো আমরা আসলে রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য প্রথমে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ট্রাই করব, মানে আইএলটিএস এর প্রশ্নটা বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে নিজের মতো করে 100-120টা ওয়ার্ডের মতো করে একটা এসে লিখে ফেলবো। তারপর আমি দেখবো যে এইটারেই কিভাবে গসা মজা করে আমাদের 250+ ওয়ার্ড বানানো যায়, অ্যাডভান্স স্ট্রাকচার গুলো অ্যাপ্লাই করা যায়, ভোকাবুলারি গুলো অ্যাপ্লাই করা যায়, মানে ওই যে টেমপ্লেটের লেয়ার সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, বা আমার ছোট সেন্টেন্স গুলাকে কিভাবে আরেকটু ইলাবোরেট করা যায়, কিভাবে সেন্টেন্স গুলাকে আরেকটু এক্সটেন্ড করা যায়, কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইউজ করে সেন্টেন্সটা আরেকটু বড় করা যায় কিনা, এই ব্যাপারগুলো আমরা সেকেন্ড ধাপে গিয়ে শিখবো। তাহলে দেখবেন আপনার এই রাইটিং ভীতিটা দূর হয়ে যাবে। তো আমরা এখন মুভ করতেছি, কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো। তার আগে আমি যে এসেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এটা একটু কপি করে দেখি আমাদের কতটা ওয়ার্ডে ছিল সেই এসেটা। তো ফার্স্ট প্যারাটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন, হয়ে গেছে। আইএলটিএস ফ্রেন্ডলি করার জন্য আরো একটু কাজ করতে হবে। তো দেখেন ওভারঅল আমার 143টা 143 ওয়ার্ডস হয়েছে। তো আমি 143 ওয়ার্ডস দিয়ে আসলে ভালো স্কোর অ্যাচিভ করতে পারবো না। কেন? যদিও এখানে গ্রামার মিস্টেক নাই, যদিও এখানে স্পেলিং মিস্টেক নাই, দেখেন পুরো এসেতে কিন্তু গ্রামার বা স্পেলিং রিলেটেড বা কনসেপ্ট রিলেটেড কোনো ইস্যুস নাই। বাট আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা হচ্ছে মিনিমাম আপনাকে 250টা ওয়ার্ড লিখতে হবে এসের জন্য, এবং পিটি রিকোয়ারমেন্টটা হচ্ছে মিনিমাম আপনাকে 200টা ওয়ার্ড লিখতে হবে। কেউ যদি পিটিতে 199টা ওয়ার্ড লিখে সাবমিট করে তাহলে তার স্কোর আসবে না, 0 আসবে। আর আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 250টা নিচে যদি লেখেন তাহলে আপনার আন্ডারলেন্থে স্কোর কমে যায়। তো আপনি এই বিষয়টার জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে এসে রাইটিং এর যে বেসিক বা ফাউন্ডেশন যেটা, এটা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে এইটার উপরে কাজ করতে হবে যাতে করে আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু ইলাবোরেট করা যায়। যে বললাম, ফার্স্টলি না লিখে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন আমরা লিখতে পারি, সেকেন্ডলি না লিখে আনাদার ইম্পর্টেন্ট বা আনাদার সিগনিফিকেন্ট পয়েন্ট ইজ দ্যাট, এইভাবে কিন্তু আমরা ফ্রেজগুলো ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে ফ্রেজগুলো কই পাবেন? যখন আপনি ভালো লেভেলের স্যাম্পল আনসারগুলো পড়বেন তখন সেখান থেকে আপনি ইন্টারেস্টিং ফ্রেজ যেগুলো আপনি মনে করেন রিউজ করতে পারবেন, আপনার নিজের লেখাতে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এরকম ফ্রেজগুলো আপনি কালেক্ট করে রাখতে পারেন। অথবা আমাদের কাছে রেডি করা শিটগুলো আছে, ইভেন আপনি যদি টেমপ্লেটটার হেল্প নিয়ে নিজের রাইটিংটাকে আপগ্রেড করতে চান, একটা লেয়ার দিলেন আপনার লেখার উপরে যে আমি নর্মালি এইরকম ওয়ার্ডগুলো লিখি, সেটাকে আরেকটু কিভাবে ইলাবোরেট করা যায়, এক্সাম্পলের জন্য আমরা কি লিখতে পারি, বা কোন স্টাইলের এক্সাম্পলগুলো কোন সেক্টরে, বা আমরা যখন টপিক আইডেন্টিফাই করব, এডুকেশন রিলেটেড এক্সাম্পল কি কি হওয়া উচিত, টেকনোলজি রিলেটেড এক্সাম্পল কি হওয়া উচিত, আগে থেকে আপনি 10-12টা এক্সাম্পল শিখে রাখতে পারেন, যেগুলো আপনি সামহাও যে প্রশ্নই আসুক না কেন সেটাতে আপনি ফিট করে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু অনেক অনেক ওয়ে আছে যে আপনার লেখাটাকে কিভাবে আইএলটিএস এর যে বা এক্সামিনারের যে পার্সপেক্টিভ সেটার সাথে ম্যাচ করানোর জন্য, এক্সপেকটেশনটা মিট করানোর জন্য কি কি করণীয় সেই ব্যাপারগুলো আপনি দেখতে পারেন। বাট এই যে এসেটা আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের ফাউন্ডেশনের কাজটা শেষ, মানে এসের প্রি পার্টটা শেষ, এবারে আমাদেরকে এটাকে ইলাবোরেট করতে হবে। সো আপনি এই যে এসেটা, মানে এখানে যে এসেটা আছে এটাকে ফার্স্টে আমি পেস্ট করেছি, করে দেখলাম 143 ওয়ার্ডস হয়েছে, যেটা আমার কিন্তু মানে আইএলটিএস এর মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতেছে না। তো আমি কিছু কিছু ফ্রেজগুলারে চেঞ্জ করে ফেললাম। কিভাবে চেঞ্জ করছি সেটা আমি একটু পড়ে শুনি। তো ফার্স্টে আমরা আগের টাতে লিখেছিলাম সাম পিপল দিয়ে আমরা শুরু করে ফেলছিলাম। তো এখন আমরা একটু লেয়ারটা ইউজ করবো, এটা হচ্ছে কিছু টেমপ্লেটের কথাবার্তা। যেমন দ্য নোশন দ্যাট হায়ার এডুকেশন, দ্য নোশন দ্যাট মানে যে ধারণাটা, তো আমরা হায়ার এডুকেশন শুড বি এটা না লিখে শুরুতে যদি দ্য নোশন, দ্য কনসেপ্ট, দ্য আইডিয়া, দ্য ফেনোমেনা কিছু কমন কথাবার্তা দিয়ে আমরা স্টার্ট করি, তাহলে ওয়ার্ড কাউন্ট বাড়তেছে। এটা কাদের জন্য? যারা হচ্ছে নিজের ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে বা নিজের লজিক এক্সপ্লেনেট করে 250 ওয়ার্ড মিট করতে পারছেন না, তাদের জন্য, সবার জন্য না কিন্তু। আবার অনেকে দেখা যায় যে যখন একটা বিষয় মাথায় আসে তখন সেটারে বুঝাইতে গিয়ে অনেক ওভার সিম্পলিফাই করে ফেলেন, মানে অনেক বেশি লিখেন একটা নির্দিষ্ট কনসেপ্ট, আর মানে সহজভাবে বোঝানো যাচ্ছে কিন্তু একাধিকবার সেম জিনিসটাকে নিয়ে কথা বলেন। তো তাদের জন্য আসলে এই ধরনের কোনো টেমপ্লেটের হেল্প লাগবে না, কারণ যে আইডিয়া আপনার মাথায় আসছে সেটাকেই আপনি 250 ওয়ার্ডে ইয়ে করে ফেলতে পারবেন, এক্সপ্লেন করে ফেলতে পারবেন। তো আমরা এখানে জাস্ট কি কি অ্যাড করলাম সেটা একটু দেখি। The notion that higher education should be freely accessible to all members of society is a subject of considerable debate. এই কথাটা আমরা কি লিখলাম? যেহেতু আর্গুমেন্টেটিভ টাইপ, এগ্রি ডিসএগ্রি টাইপ, যখনই এগ্রি ডিসএগ্রি থাকবে তখনই ডিবেট থাকবে। ডিবেট মানে বিতর্ক, মানে এটার পক্ষেও কেউ থাকতে পারে, বিপক্ষেও কেউ থাকতে পারে। সো এরকম একটা টেমপ্লেটে জেনেরিক কথা আমি অ্যাড করে ফেললাম। আই স্ট্রংলি অ্যাডভোকেট দ্যাট, অ্যাডভোকেট করা মানে হচ্ছে সাপোর্ট করা।
তো আমরা জানি যে লয়ারদেরকে অ্যাডভোকেট বলা হয়। তো আপনি যদি বলেন আই স্ট্রংলি অ্যাডভোকেট, আমি এটাকে সাপোর্ট করছি বা এটাকে সমর্থন করছি। পার্সপেক্টিভ মানে হচ্ছে এই দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ, এই বিষয়টাকে বা এই দৃষ্টিভঙ্গিটাকে আমি সাপোর্ট করছি স্ট্রংলি। As providing complementary education, university education, not only fosters, ওই যে বলেছিলাম যে not only but also দিয়ে আমরা দুইটা পয়েন্ট একসাথে এক সেন্টেন্সে তুলে ধরতে পারি। So not only fosters equal opportunities for all individuals but also significantly bolsters national development. Bolster মানে হচ্ছে শক্তিশালী করা, bolster। এবং আপনি দেখবেন ব্যান্ড 8 ব্যান্ড 9 এর স্যাম্পল আনসারগুলোতে বোলস্টার ওয়ার্ডটা অনেক বেশি থাকে। পাশে যদি আপনার কোনো খাতা টাতা থাকে একটু নোট করে নিতে পারেন, অথবা না রাখলেও সমস্যা নাই, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনি নোট নিতে পারেন। তো আমাদের দরকার হচ্ছে, যেহেতু আমরা পরীক্ষাতে একটাই এসে পাবো এবং সেটাতেই আমাকে যত ইংলিশ পারি আমার রাইটিং স্কিল ওইখানেই আমাকে দেখাইতে হবে। সো আপনি ওয়ার্ড বলেন, ফ্রেজ বলেন, সেন্টেন্স বলেন, যত বেশি পারেন আগে থেকে আপনি রেডি করে রাখবেন। প্রিসেট সেন্টেন্স বলি, প্রিসেট অ্যাসেটগুলো বলি। তো এইগুলো আপনি যত আগে থেকে রেডি করে রাখতে পারবেন, মেইন এক্সামে অনেক সময় আমরা নার্ভাস থাকি, জানা জিনিসও অনেক সময় ভুলে যাই। সো সেক্ষেত্রে আপনার এই যে এক্সট্রা বিষয়গুলো আপনাকে সাপোর্ট দেবে, পরীক্ষা যাতে খারাপ না হয় সেই ব্যাপারটা এনশিওর করবে। তো আমাদের ইন্ট্রোডাকশনে আমরা দুইটা জিনিস করলাম, প্রশ্নের কথাটাকে প্যারাফ্রেজ করলাম এবং আমি কি মনে করি আমার অপিনিয়নটা শেয়ার করলাম, কেন আমার অপিনিয়ন এটা, সেই দুইটা রিজনও দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের ইন্ট্রোডাকশন শেষ। এখন আমি বডি প্যারাগ্রাফ 1-এ আসলাম। প্রথমে আমার যে কথা সেটা হচ্ছে ইকুয়ালিটি নিয়ে কথা বলবো। তো একটু দেখেন, ফার্স্টলি দ্য প্রাইমারি জাস্টিফিকেশন ফর মাই ভিউ পয়েন্ট ইজ দ্যাট, এই পুরা কথাটা হচ্ছে আপনার টেমপ্লেট। যে প্রথমত প্রাইমারি বলতে আমরা প্রাথমিক বুঝি, জাস্টিফিকেশন মানে কোনো একটা বিষয় নিয়ে আপনি যাচাই করতেছেন। আমার ভিউ পয়েন্ট, যেহেতু আমি বলছি আমি এটার এগ্রি করতেছি, সো আমার ভিউ পয়েন্টটা হচ্ছে পক্ষে, সাপোর্ট করছি। ফার্স্টলি দ্য প্রাইমারি জাস্টিফিকেশন ফর মাই ভিউ পয়েন্ট ইজ দ্যাট, খেয়াল করেন দ্যাট শব্দটার পরে আপনি যা কিছু লিখবেন সেটা একটা ফুল সেন্টেন্স হওয়া চাই। যদি আপনি দ্যাট না লিখতেন, মানে সেন্টেন্সটা এরকম লিখতেন, ফার্স্টলি দ্য প্রাইমারি জাস্টিফিকেশন ফর মাই ভিউ পয়েন্ট ইজ, এখানে যদি থেমে যাইতেন, দ্যাট না লিখতেন, তাহলে আপনি শুধু একটা কিওয়ার্ড লিখতেন, যেমন ইকুয়ালিটি, রাইট, সোশ্যাল ইকুয়ালিটি, এরকম শুধু একটা কিওয়ার্ড বা টার্ম আপনি লিখতেন। বাট দ্যাট শব্দটা লিখলে আপনাকে পুরো একটা সেন্টেন্স দিতে হবে যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। যেমন ফ্রি ইউনিভার্সিটি এডুকেশন এনশিওর equitable access for students hailing from economically disadvantaged backgrounds, এই পুরো হচ্ছে একটা ফুল সেন্টেন্স, কমপ্লিট একটা সেন্টেন্স। হেল ফ্রম মানে হচ্ছে বিলং করা, কোথাও থেকে আসা, কই থেকে আসছে, যারা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবং সেন্টেন্সটাকে আরেকটু ইলাবোরেট করার জন্য ইকোনমিকলি শব্দটা, এল ওয়াই যুক্ত শব্দগুলা হচ্ছে আমরা সাধারণত বুঝি যে ভাবে বোঝায়, এল ওয়াই এটা দিয়ে বোঝায় ভাবে, মানে অর্থনৈতিক ভাবে যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত বা যারা হচ্ছে গরিব দরিদ্র, তাদের কথা মিন করা হচ্ছে। সো আপনি পুরো সেন্টেন্সটা দেখেন, আগে আমরা যে এক্সাম্পলটা দিলাম বা এসে যখন আমরা লিখলাম তখন একদমই মানে পরিচিত শব্দ দিয়ে লেখা হয়েছে, যেগুলো প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা পারবে বা মোটামুটি এসএসসি পর্যন্ত যারা পড়ছে তাদের সবার জানা থাকবে, বেসিক ওয়ার্ডগুলো নিয়ে কাজ করছি। বাট এখন যেহেতু আমরা চাচ্ছি আমাদের যাতে ভোকাবুলারিতে স্কোর ইমপ্রুভ হয়, যার কারণে আমাদের ওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করে ফেলছি এবং এগুলো আপনি শিখবেন সিনোনিমের শীট থেকে। যে পুয়ার স্টুডেন্ট না বলে, পুয়ার ফ্যামিলি না বলে আমরা ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড টার্মটা ইউজ করতে পারি, ইকোনমিকলি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস, এরকম টার্মগুলো আপনি শিখে নিতে পারবেন। অ্যান্ড দেন সেটা আপনি ইমপ্লিমেন্ট করলে আপনার মানে লেখার ইয়েটা স্ট্যান্ডার্ডটা বেড়ে যাবে। গেল আমাদের টপিক সেন্টেন্স, যেটা হচ্ছে আমরা ফার্স্টে পয়েন্টটাকে শেয়ার করবো এক্সামিনারের সাথে, এবার আমি সেটাকে এক্সপ্লেন করবো। সেম কথা, মেনি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস আর কম্পেলড মানে বাধ্য টু অ্যাবান্ডন দেয়ার অ্যাসপিরেশনস ফর হায়ার লার্নিং। তো অনেকের কিন্তু স্বপ্ন থাকে উচ্চশিক্ষা নেওয়ার, তো তাদের এই স্বপ্নটা তাদেরকে ত্যাগ করতে বাধ্য করা হয় ওই যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। সো আমরা বলবো কি, ডিউ টু ইনসারমাউন্টেবল ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স। ওয়ার্ড যদি অপরিচিত মনে হয় আপনি এটার সিনোনিমগুলো শিখে ফেলবেন, অথবা আপনি এটারই আপনার ভোকাবুলারিতে অ্যাড করে নেবেন। ওকে, তো যেটা মানে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার যেটা অতিক্রম করা যায় না, মানে তারা চাইলেও পারছে না, এই যে অর্থনৈতিক যে বাধা সেটা অতিক্রম করতে পারছে না, অতিক্রম করা যায় না এমন কিছু হয়, তাহলে আপনি বলবেন ইনসারমাউন্টেবল। ওকে, এটা লিখে নিতে পারেন। তারপর আমরা এখন একটা এক্সাম্পল দিব। ফর ইনস্ট্যান্স, ইন নিউমারাস ডেভেলপিং নেশনস সাচ এস ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, আগে আমরা শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রিজ বলেছিলাম, কোনো এক্সাম্পলের নাম মেনশন করি নাই। বাট এক্সাম্পলগুলো তখনই পারফেক্ট হয় যখন আপনি স্পেসিফিক নাম মেনশন করবেন। সো এখানে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রির উদাহরণ, সেগুলো ইনক্লুড করলাম এবং এটা দুইটা কমার মাঝখানে রাখলাম।
আচ্ছা, তারপর হচ্ছে এক্সেপশনালি ক্যাপেবল স্টুডেন্টস অফেন উইথড্র। এক্সেপশনালি ক্যাপেবল কারা? যারা হচ্ছে চান্স পায় কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। অফেন উইথড্র ফ্রম দেয়ার এডুকেশনাল পারসুইটস ওয়িং টু এক্সঅরবিটেন্ট টিউশন ফিস। অতিরিক্ত টিউশন ফি এর কারণে অনেকে দেখা যায় তারা পড়াশোনা ছেড়ে দেয়। উইচ আর বিয়ন্ড দেয়ার ফাইন্যান্সিয়াল রিচ। যে টিউশন ফিটা তারা তাদের পক্ষে সম্ভব না, অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে সেটা বহন করা সম্ভব না। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলশ্রুতিতে, এর ফলে কি হয়? অফারিং ফ্রি এডুকেশন উড এম্পাওয়ার দিজ গিফটেড স্টুডেন্টস টু পারসিউ। গিফটেড বলতে যারা হচ্ছে মানে অনেক মেধাবী, যাদেরকে গড গিফটেড বলা হয়, যারা হচ্ছে আগে থেকেই জন্মগতভাবে যারা মেধাবী, to pursue their academic goals, thereby diminishing socio-economic disparities. ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, ডিসপ্যারিটি। তো আর্থসামাজিক যে বৈষম্য আছে সেটা কিন্তু ডিমিনিশ করা হবে যদি ফ্রি এডুকেশনটা এনশিওর করা যায় পুরো দেশের মধ্যে। তাহলে দেখেন সেম কনসেপ্টটা, সেম বিষয়টাকে আমরা একটু এক্সটেন্ডেড ফর্মে তুলে ধরছি। দ্যাটস ইট। এখন আমরা যদি সেকেন্ড বডি প্যারাগ্রাফে যাই, ফার্দার মোর আরও একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকামটা হবে বা গ্রোথটা হবে। ফার্দার মোর দিয়ে আমরা নতুন মানে বিষয়টা একই রকমের আরেকটা পয়েন্ট যদি আমরা তুলে ধরতে চাই তাহলে ফার্দার মোর বা মোর এভার আমরা বলি। অপোজিট যদি হয় তাহলে হাউ এভার বলি। ফার্দার মোর আনাদার কম্পেলিং আর্গুমেন্ট ইন ফেভার অফ ফ্রি ইউনিভার্সিটি এডুকেশন ইজ। তাহলে দেখেন এখন আমরা বলতেছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফ্রি এডুকেশনের পক্ষে যাবে। ফেভার মানে হচ্ছে পক্ষে যাওয়া। সেটা হচ্ছে কি, ইটস পটেনশিয়াল টু এনহ্যান্স ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোসাইটাল কন্ট্রিবিউশনস। সমাজের উন্নয়ন, সমাজের অবদান অথবা জাতির অর্থনৈতিক অবদানে এই যে ফ্রি এডুকেশনটা প্রভাব রাখে। কিভাবে প্রভাব রাখে? when a greater number of individuals receive tertiary education. টার্সিয়ারি এডুকেশন বলতে তৃতীয় স্তরের শিক্ষা বোঝাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন। সো এটা আপনি সিনোনিমের লিস্টে রেখে দিতে পারেন। A nation cultivates a workforce comprising skilled professionals. কাল্টিভেট করা আমরা জানি চাষবাস করা বা চাষাবাদ করা। তো একটা জাতি মানে ওয়ার্কফোর্সটা এমন ওয়ার্কফোর্স যারা অনেক স্কিল, যারা কাজ পায়, সেই রকম ওয়ার্কফোর্স সে চাষ করতেছে, দ্যাট মিনস সে জেনারেট করতেছে তার দেশে, যখন কিনা ওই যে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনটা ফ্রি করে দেওয়া হবে। যেমন ডক্টরস, ইঞ্জিনিয়ার্স বা এডুকেটার্স, টিচারের পরিবর্তে আপনি এডুকেটর লিখতে পারেন, এটা হচ্ছে অ্যাডভান্সড একটা ওয়ার্ড, formal word. For example, countries that prioritize accessible education frequently witness accelerated economic growth and innovation. So আপনি যদি এইখানে কোনো ওয়ার্ড ধরেন নতুন পাইছেন, এর আগে আপনি দেখেন নাই, তাহলে সেটা নোট নিয়ে শিখে ফেলতে পারেন। অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে অনেক বৃদ্ধি, উন্নত হওয়া, লাইক দ্যাট। গ্রোথ, ইনোভেশন এগুলো তো পারবেন। দাস দ্য ইমপ্লিমেন্টেশন অফ ফ্রি এডুকেশন, এখন আমরা কিন্তু লিঙ্ক করে দিচ্ছি। অতএব দেয়ারফর অথবা দাস এই শব্দ দুইটা দিয়ে আমরা লিঙ্ক করে দিই আমাদের প্রশ্নের কথাটার সাথে। Thus, the implementation of free higher education fosters a more knowledgeable population and produces an abundance of skilled labor benefiting the nation as a whole. তাহলে আমরা সেকেন্ড যে বডি প্যারাগ্রাফ সেটার থিমটা হচ্ছে কি, যে যদি আমরা ফ্রি এডুকেশন নিশ্চিত করতে পারি তাহলে অনেক ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার এদেরকে আমরা পাবো এবং এরা আমাদের দেশের ওভারঅল আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারবে। তাইলে গেল আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এখন আমরা কনক্লুশনটাকে একটু ইলাবোরেট করছি। সো অলটুগেদার দেখেন এখানে আমি 250 প্লাস ওয়ার্ড করতে পারছি সেম কনসেপ্ট দিয়ে। ওই সেন্টেন্সগুলোরই কিছু ফ্রেজ চেঞ্জ করে, টেমপ্লেটের কিছু হেল্প নিয়ে আমি জাস্ট আমার ওয়ার্ড কাউন্টটা অ্যাড করেছি, বা অরিজিনাল যে আইডিয়াটা ছিল সেটা সেম রেখেছি। In conclusion, I firmly contend that university education should be universally free, মানে সবার জন্য ফ্রি করে দেওয়া উচিত, ইরেসপেক্টিভ বলতে আমরা নির্বিশেষে বুঝি, সোশিও ইকোনমিক স্ট্যাটাস অর পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, একজন মানুষ কোথা থেকে আসছে অথবা তার আর্থসামাজিক অবস্থা কি সেটার উপরে নির্ভর না করে, মানে সেটা নির্বিশেষে সবার জন্যই ফ্রি করে দেওয়া উচিত ইউনিভার্সিটি এডুকেশনটা। দিস অ্যাপ্রোচ নট অনলি, ওই যে বললাম নট অনলি বাট অলসো, এটা যদি আপনি একবার ইন্ট্রোডাকশনে ইউজ করতে পারেন, একবার কনক্লুশনে ইউজ করতে পারেন, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এক ব্যান্ড বেড়ে যাবে। সো আমরা বললাম এই অ্যাপ্রোচটা বা এই পদ্ধতিটা বা এই পন্থাটা আসলে কি করবে, নট অনলি নার্চার্স ইকুয়ালিটি, শুধুমাত্র যে সমতাকে পরিচর্যা করে তা নয়, মানে সমতাটা কিভাবে পরিচর্যা করা হচ্ছে, বাই ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন, যে ধনী গরিবের বৈষম্য কম করার মাধ্যমে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, অ্যান্ড আন্ডার প্রিভিলেজ মানে হচ্ছে গরিব, সেগমেন্টস মানে হচ্ছে মানে সেক্টরের সিনোনিম বা ভাগ, মানে ধনী গরিবের যে দুইটা ভাগ, এইটার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ব্রিজ করা, ব্রিজ দিয়ে আমরা বুঝতেছি সেটাকে কমিয়ে দেওয়া বা সেটাকে এক জায়গায় নিয়ে আসা, সমাজের এই দুই স্তরের মানুষকে একসাথে করে ফেলা। বাট অলসো fortifies national advancement by cultivating a skilled workforce essential for sustainable progress.
ফোর্টিফাই করা মানে শক্তিশালী করা, আই হোপ আপনারা জানেন। ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে জাতীয় অগ্রগতি, বাই কালটিভেটিং আ স্কিলড ওয়ার্কফোর্স এসেনশিয়াল ফর সাস্টেইনেবল প্রগ্রেস। সো আপনি দেখেন আগে আমি কালটিভেট ওয়ার্ডটা ইউজ করেছিলাম, এখন আবারও ইউজ করলাম, বাট আগে আমার ইউজটা করা হয়েছিল কালটিভেটস হিসেবে, এখন হচ্ছে কালটিভেটিং। সো সেম ওয়ার্ডের আপনি যদি ফর্ম চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার অনেক ভোকাবুলারি শিখতে হবে এরকম না ব্যাপারটা। আপনাকে জানতে হবে যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেটাকে আমি কিভাবে ইউজ করব, কিভাবে রিইউজ করব। সো আমার লেখা মোটামুটি শেষ, এখন আমি এআই চেকার দিয়ে এই জিনিসটাকে চেক করব। তো আমরা চেক করি। ওকে, তো আমার এখানে কোনো ইস্যুস নাই। অলরাইট, যা যা আমি লিখলাম সেখানে আমার ফুল প্রশ্নটা কভার করা হয়েছে। দেন আমার গ্রামার মিস্টেক 4টা দেখাচ্ছে। কি কি গ্রামার মিস্টেক একটু দেখে নিই। সোশিও ইকোনমিক, আচ্ছা এআই মাঝে মধ্যে কিন্তু ভুল করে এবং এআই একটু স্কোরও বেশি দেয় তো এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা এআই চেকারের যে সাজেশনসগুলো থাকে সেগুলোর উপরে আমরা কাজ করব, যে কোথায় কোথায় আমার স্কোর ইমপ্রুভ করার চান্স আছে, তো সেটা দেখব। তো আমি যখন নিজে পরীক্ষা দিই তখন আমার রাইটিং টাস্ক টু যতবারই এআই দিয়ে চেক করতাম তখন 8 to 8.5 আসতো, এবং এটা আসতো যে প্লাস মাইনাস 0.5 আসতে পারে। তো আমার মেইন এক্সামে তো শুধু এসে না, আমার টাস্ক 1 2 মিলিয়ে 7.5 আসছিল। সো খুব বেশি হেরফের হয় না আমার কাছে যেটা মনে হয়। এবং বাসায় আমরা যখন পরীক্ষা দিই তখন হচ্ছে আর কোনো ঝামেলা নাই, শুধুমাত্র ফুল এনার্জি নিয়ে আমরা একটা মানে টেস্টই দিচ্ছি, 40 মিনিটে একটা টেস্টই দিচ্ছি। বাট মেইন এক্সামে দেখা যায় যে লিসনিং এর পরে রিডিং দিতে হচ্ছে, রিডিং এর পরে রাইটিং দিতে হচ্ছে, রাইটিং এর লাস্টে গিয়ে টাস্ক টু দিতে হচ্ছে। আবার আমার একই দিনে পরীক্ষা ছিল 4টা, যার কারণে আগে আবার স্পিকিং দিতে হয়েছিল। মানে অনেক ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে স্কোর কমায় ফেলার জন্য। সো আপনি বাসায় যেরকম রিল্যাক্সে পরীক্ষা দিচ্ছেন, যে পারফরমেন্স দেখাচ্ছেন সেটা আপনার বেশি আসবে, মেইন এক্সামে একটু কমে যেতে পারে। সো আপনার টার্গেট স্কোর যত, তার চেয়ে যাতে ভালো স্কোর আপনার বাসায় আসে এআই চেকার দিয়ে, যাতে তার চেয়ে ভালো আসে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে মেইন এক্সামের রেজিস্ট্রেশন করার আগে। তো আপনি এই আইএলস, এই যে এআই চেকার, এটা দিয়ে প্র্যাকটিস করে বুঝতে পারবেন যে এই যে দেখেন আমার লেক্সিক্যাল রিসোর্সে দেখাচ্ছে একটু ইস্যু, যে আমি রিপিট করছি। ওকে, এই ওয়ার্ডগুলা তো, এই ওয়ার্ডগুলা তো আসলে রিপিট না করে উপায় নাই। এডুকেশন থেকে এডুকেশনই লিখবো এবং এটা বারবার আসবে যেহেতু প্রশ্নের কথা। সো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা আসলে মানে হিউম্যান এই জিনিসগুলো কনসিডার করবে না, বাট এআই যেহেতু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু কনসিডার করে, তো সেই জন্য হচ্ছে আপনার এরকম ইস্যু। আর এখানে আপনার একটা রেজাল্ট, লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো আমরা ইউজ করলাম সেটা একটু আগে আপনি দেখেছেন, যে আমাদের লিঙ্কিং ওয়ার্ডগুলো কোন পারপাসে ইউজ করতেছি সেটা যাতে জানি। ফার্দার মোর হচ্ছে আমি একই জিনিস আরো একটা অ্যাড করতেছি, তখন আমি ফার্দার মোর বলবো। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য, দেয়ার ফর ডাজ, এগুলো হচ্ছে আমি যে বডি প্যারাগ্রাফের লাস্টে প্রশ্নের সাথে লিঙ্ক করে দিচ্ছি সেই জিনিসটা অতএব বোঝানোর জন্য, সুতরাং অতএব এগুলো বোঝানোর জন্য আমরা দেয়ার ফর অথবা ডাজ ইউজ করব। এক প্যারাতে দেয়ার ফর লিখলে আরেক প্যারাতে ডাজ লিখবো। অ্যান্ড যদি আমি উল্টা কিছু মেনশন করতে চাই, আমাদের এই এসেতে কিন্তু শুধু এগ্রির পয়েন্টগুলো নিয়ে কাজ করছি, উল্টা প্রসঙ্গে যদি কিছু বলতে চান তাহলে আপনি হাউএভার অথবা অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারেন। এইগুলা শিখলেই মোটামুটি এনাফ, আমাদের খুব বেশি লিঙ্কিং ওয়ার্ড শিখতে হয় না, কারণ আপনি যদি ভালো লেভেলে একটা টেমপ্লেট ফলো করেন তাহলে অলরেডি আপনার কোন পারপাসে কোন লিঙ্কারটা ইউজ করবেন সেগুলো দেয়াই থাকবে, নাথিং টু ওয়ারি। অ্যান্ড গ্রামারের ব্যাপারে যেটা আমি বললাম, যে আমরা যখন ফার্স্টে আইডিয়াটাকে নিয়ে কাজ করতেছি তখন আমরা একদমই ইজি, বা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো নিয়ে আমাদের কোনো ইস্যু নাই সেই রকম সেন্টেন্স দিয়ে আমরা আইডিয়াটাকে আগে ফুটিয়ে তুলবো, তারপর হচ্ছে সেটাকে আমরা এডিট করে আপগ্রেড করবো। সেখানে আমরা গ্রামারের কনসেপ্ট যেখানে আমরা অ্যান্ড দিয়ে লিখছিলাম, নট অনলি বাট অলসো দিয়ে সেটাকে রিপ্লেস করে ফেলবো। এভাবে কিছু আমরা যদি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে পারি তাহলে ভালো স্কোর অ্যাচিভ করতে পারবো। মানে এক কথায় হচ্ছে আপনার রাইটিং এর স্কিলটা ডেভেলপ হবে। আর কিছু কমন মিস্টেক থাকে আইএলস এর রাইটিং টু টাস্ক টুতে বিশেষ করে, যেগুলো হচ্ছে আমরা অনেক সময় অফ টপিকে চলে যাই প্রশ্ন না বোঝার কারণে। অনেক সময় এমন এক্সাম্পল দেই যেটা আসলে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, যেই টপিকটাকে নিয়ে কাজ করতেছি সেই টপিকটাকে ফুটিয়ে তুলতেছে না বা সাপোর্ট করছে না। এক্সাম্পল তো দিলাম যাতে করে আমার এক্সামিনার কনভিন্সড হয় যে আমি যে পয়েন্টটা বলেছি সেটা সঠিক, এটা যাতে কনভিন্সড হয়। তো এটা যখন হয় না তখন আসলে উইক এক্সাম্পল ধরা হয় সেগুলোকে। আর হচ্ছে রিপিটেশন অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা আমাদের রিপিটেশন অ্যাভয়েড করা সম্ভব হয় না। সো ওয়ার্ড লেভেলে আপনি চিন্তা না করে চিন্তা করবেন যে আপনার পুরা একই আইডিয়া, একই সেন্টেন্স, একই কনসেপ্ট যাতে আবার ওভার সিম্পলিফাইড না হয়ে যায়, আবার না বলে ফেলেন, এই ব্যাপারটা খেয়াল করবেন। অ্যান্ড দেন
আমাদের আছে আইএলস এবং পিটি দুই গ্রুপের স্টুডেন্টরাই আসেন। তো আমাদের স্কোরিং এর বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আইএলস এর স্কোরিংটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যে আমরা টোটাল 100% এর মধ্যে 25% স্কোর যায় টাস্ক রেসপন্সে, 25% যায় কোহেরেন্স কোহেশনে, 25% হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সে, এবং লাস্ট 25% যায় গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এবং এই চারটা ক্রাইটেরিয়াতে আপনাকে 0 থেকে 9 পর্যন্ত একটা ব্যান্ড দেওয়া হবে, এবং তারপর সবগুলার অ্যাভারেজ করে আপনাকে দেওয়া হবে রাইটিং এর একটা টাস্কের স্কোর। তো দুইটার স্কোর এরকম আলাদা করে ইন্ডিভিজুয়ালি আসবে, অ্যান্ড দেন সেটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ দিয়ে আপনার টোটাল রাইটিং মডিউলের স্কোরটা আসে। এটা হচ্ছে আইএলস এর স্কোরিং সিস্টেম। বাট পিটিতে যেটা হয়, আপনার 7টা বিষয় দেখা হয় যেগুলা আপনি ইউটিলাইজ করে ফাইনাল এক্সামে স্কোর পাবেন। তার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট, যেখানে 6 মার্কস থাকে। কন্টেন্ট মানে হচ্ছে প্রশ্নতে যে 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 বিষয়টা নিয়ে প্রশ্নটা ডিজাইন করা হয়েছে সেটা আপনি ফুললি কভার করছেন কিনা, বা সেইটার কথাবার্তা আপনি কতটুকু লিখছেন। অনেকে টেমপ্লেট মুখস্থ করেন, তো টেমপ্লেটের কথাবার্তা যদি বেশি থাকে এই কন্টেন্টের 6 মার্কস থেকে মার্কস কমে যায়। তো আমি আমার রিসেন্ট স্টুডেন্টের একটা স্ক্রিনশট নিলাম আজকের পরীক্ষা। তো তার কন্টেন্টে 6-এর মধ্যে 5 আসছে। গ্রামারে স্কোর থাকে 2। তো গ্রামারের বিষয়টা হচ্ছে কেউ যদি একটা গ্রামার মিস্টেক করে, পুরো এসেতে একটা গ্রামার মিস্টেক করে, তাহলে 1 মার্কস কেটে ফেলে, 2-এর মধ্যে 1 পায়। যদি দুইটা মিস্টেক হয়ে যায় তাহলে পুরো মার্কসই কাটা, মানে স্কোরই হচ্ছে 2। আপনি যদি 10টা মিস্টেক করেন তাও আপনার 2 কাটা, 2টা মিস্টেক করলেও 2 কাটা। তো এই জন্য আপনার গ্রামার আসলে পিটি স্টুডেন্টদের জন্য খুব একটা মানে টেনশনের বিষয় না, মাত্র 2 মার্কস। স্পেলিং এ ঠিক একইভাবে আপনার যদি দুইটা স্পেলিং মিস্টেক, টাইপিং এ অনেক সময় আমাদের মানে দেখা যায় জানা স্পেলিংও আমরা মিস্টেক করে ফেলি রিভিশন যদি না দিতে পারি। তো স্পেলিং যদি দুইটা ভুল হয় তাহলে 2 মার্কস কাটা। তো মোটামুটি এটা কমন একটা ট্রেন্ড, মানে সবারই দেখা যায় গ্রামার এবং স্পেলিং এর 2 মার্কস কাটা যায়, কারণ খুব ইজিলি আমরা ভুলগুলা করে ফেলি। আইএলস এ আমরা যে কাজটা করি হচ্ছে 40 মিনিটে, সেই একই কাজ পিটিইতে 20 মিনিটে করতে হয়। তো আইএলস এ আপনি দেখেন 250 মিনিমাম লিখতে হচ্ছে, পিটিইতে আপনি 200টা ওয়ার্ড লিখলেই হয়ে যাচ্ছে। ওইখানে আপনার টপিকের বাইরে গিয়ে অফ টপিকে কিছু লিখতেছেন না, যে ওয়ার্ডগুলো লিখতেছেন টপিকের সাথে সেটা স্যুট করবে। সো এই যে দেখেন উনি 90-এর মধ্যে আউট অফ 90 ওনার স্কোর আসছে 65। তো আমাদের আইএলস এ তো আসলে 0 থেকে 9 পর্যন্ত থাকে। সো আমরা যদি একটু ম্যাচ করি যে আমাদের আইএলস এবং পিটি এর মধ্যে ডিফারেন্সটা কেমন, তাইলে দেখেন একজন স্টুডেন্ট যদি 65 পায়, রাইটিং এ যদি তার 65 থাকে পিটিতে, তাহলে সে কিন্তু আইএলস এর 7 লেভেলের রাইটিং লিখে ফেলছে। তো আমরা যে সব জায়গায় শুনি যে আইএলস থেকে পিটি অনেক ইজি, কোন দিক দিয়ে ইজি? এই যে মার্কিং ক্রাইটেরিয়া, মানে একজন স্টুডেন্ট যেভাবেই লিখুক না কেন এসেটা, মানে জোড়াতালি দিয়ে কোনো রকম লিখলেই 60 চলে আসতেছে তার। কিন্তু এই যে ব্যান্ড 7 বা 6.5 আইএলস এর একজন স্টুডেন্টের জন্য অ্যাচিভ করা কিন্তু যথেষ্ট পরিশ্রমের বিষয়, যথেষ্ট প্র্যাকটিসের বিষয়। তো আপনারা যারা শর্ট টাইমের মধ্যে একটা ভালো স্কোর করে ফেলতে চান, হাতে সময় কম, তাদের জন্য পিটিটা আইডিয়াল। বাট জেনিউনলি যদি আপনি স্কিল ডেভেলপ করে ধীরে স্থিরে একটা ভালো স্কোর করতে চান, তাহলে আপনার জন্য আইএলসটা সুইটেবল। তো সবারই আসলে নির্দিষ্ট মোটিভ থাকে যে কেন কোন ইয়েটা নেবেন, টেস্টটা নেবেন। আবার দেখা যায় পিটি আইএলসটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ, যে কোনো জায়গায় যে কোনো পারপাসে, ইভেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। বাট পিটির কিছু রেস্ট্রিকশনস আছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি এই বিষয়টা দেখেন, আমরা যদি জাস্ট একটা ভালো লেভেলের টেমপ্লেট, আমার লেভেল অনুযায়ী, লার্নারের লেভেল অনুযায়ী যদি একটা টেমপ্লেট সে কাস্টমাইজ করে লিখতে পারে, তাহলে পিটিতে মিনিমাম 60 আসবে, আইএলসে মিনিমাম 6 আসবে, 6.5ও আসবে, যদি সে স্পেলিং মিস্টেক না করে, গ্রামার মিস্টেক না করে। বাট আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি মিনিমাম 6 পাবেন। আমাদের স্টুডেন্টরা 6-এর নিচে পায় না রাইটিংয়ে, কারণ যারা আসলে একটু পড়ুয়া, যারা পরিশ্রম করার মেন্টালিটি থাকে, গাইডলাইনটাকে প্রপারলি ফলো করে, তাদের জন্য মিনিমাম 6 তারা পাবে, যত উইক স্টুডেন্টই থাক না কেন। পিটিতে সেম 60 to 65 যারা পায় তারা কিন্তু আহামরি ভালো স্টুডেন্ট না, মানে মোটামুটি রেঞ্জের স্টুডেন্ট, কিন্তু শর্ট টাইমের মধ্যে 1.5 মাসের মধ্যেই তারা এই স্কোরটা নিয়ে আসতে পারেন। এই হচ্ছে বিষয়। আর আমাদের স্টুডেন্টের ফিডব্যাকের ভিডিও আপনাদের গ্রুপে দিয়েছিলাম। তো সব শেষে আমরা এটাই বলবো যে আপনি যদি রাইটিং এর টাস্ক 2-তে এসেতে ভালো করতে চান, অবশ্যই আপনাকে প্ল্যানিং এর জন্য 5 মিনিট সময় রাখতে হবে। এই 5 মিনিটটা হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি যাবেন না। কিন্তু আপনি যদি সেই কাজটা 2 থেকে 3 মিনিটে করে ফেলতে পারেন, তাহলে তো আপনার টাইম সেভ হলো। টাইপিং স্পিডটা রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, কারণ টাইপিং এর বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি কয়েকদিন প্র্যাকটিস না করলে আবারও দেখা যাবে যে মিস্টেক হচ্ছে অনেক বেশি, দ্রুত লিখতেছেন ঠিকই, বাট কোথায় কোন লেটারটা আছে এটা বারবার ভুল হচ্ছে। তো এটার জন্য আপনাকে রেগুলারলি 10fingers.com একটা সাইট আছে, সেখানে আপনি টাইপিংটা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে জমা দেওয়ার আগে, সাবমিট করার আগে অবশ্যই অবশ্যই এটা ফরজ যে আপনি একবার গ্রামার চেক করবেন, কারণ অনেক জানা গ্রামার আমরা ভুল করি রিভিশন না দেওয়ার কারণে।
সাবমিট করার আগে অবশ্যই আপনাকে একটু কম লিখে হলেও আপনার গ্রামারটা চেক করে সাবমিট করতে হবে। আর যেহেতু উপরে টাইমটা শো করবে, সো আপনি এটা ইজিলি টাইম ট্র্যাক রাখতে পারবেন। মোটামুটি এই ছিল আমাদের ক্লাস। আমাদের রাইটিং এ শুধুমাত্র রাইটিং ফোকাস ক্লাস থাকে আইএলটিএস এবং পিটি স্টুডেন্টদের জন্য, যেখানে আমরা টেমপ্লেটগুলো প্রোভাইড করি। সেটা হচ্ছে আপনার স্কোর বুস্ট করার জন্য। ফার্স্টে আপনাকে জেনুইনলি আইএলটিএস এর বা আমাদের এসএ রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি নিজে লিখবেন, যা মাথায় আসছে সেটা আপনার লেখার ক্যাপাবিলিটি থাকতে হবে। দেন আপনার লেখাটাকে আপনার টার্গেট স্কোর, যদি আপনার টার্গেট স্কোর হয় 6.5, বাট আপনি নিজে লিখলে 5 অথবা 5.5 এ আটকে আছেন, এর উপরে উঠতেছেন না, তখন আমরা আপনার লেভেল অনুযায়ী আপনার জন্য কাস্টমাইজ টেমপ্লেট প্রোভাইড করি। রেগুলার চেকিং থাকবে। রাইটিং এর চেকিং গুলা আসলে মানে ইমপ্রুভমেন্টটা আসে চেকিং এর মাধ্যমে। আপনারা দেখবেন বিভিন্ন রিভিউতে স্টুডেন্টরা বলতেছেন রাইটিং কিন্তু চেক না করলে, কেউ একজন মেন্টর বা একজন গাইড যদি আপনাকে কোথায় ইমপ্রুভ করার সুযোগ আছে সেটা না বলে দেয়, তাহলে কিন্তু আপনার ভালো করার চান্সেস অনেক কম। আর আমাদের এই ব্যাচটা অনলাইনে হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। আপনি যদি কোনো কারণে ক্লাস করতে না পারেন অথবা আপনি পরবর্তীতে মেইন এক্সামের আগে আবার ক্লাসগুলো দেখতে চান, তাহলে সেটা সম্ভব। আপনার রেকর্ডিংগুলো অ্যাভেলেবল থাকবে। 1 মাসের কোর্স, মাত্র 3000 টাকা। সো আপনার একাধিকবার পরীক্ষা দিয়ে যে পরিমাণ মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা থেকে আপনি বেঁচে যেতে পারবেন যদি আপনি ভালো মতো রেডি হয়ে ফার্স্ট চান্সেই একটা ভালো স্কোর নিয়ে আসতে পারেন। এবং সেটা তো আপনার মক টেস্টের রেজাল্টগুলো দেখে আপনি নিজেই বুঝবেন যে আপনার আসলে লেভেলটা ইয়ে হয়েছে কিনা। বাট খুব বেশি শর্টকাটে কোনো কিছু পসিবল না। আপনার মাঝখানে মিনিমাম 1 মাস সময় দেওয়া উচিত রাইটিং স্কিল ডেভেলপ করা, প্লাস হচ্ছে আপনার আইএলস ফ্রেন্ডলি অথবা পিটিএ ফ্রেন্ডলি একটা এসে লেখার মতো অ্যাবিলিটি যদি আপনি গেইন করতে চান, সেটার জন্য মিনিমাম 1 মাস। অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, আপনি যদি অনেক ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, শুধুমাত্র এক্সামিনার কি চায় এইটা বুঝতেছেন না, তাহলে আপনার 1 মাস লাগবে না, আপনার 1 সপ্তাহে আনা। তো এই হচ্ছে বিষয়। আমাদের আর কারো কোনো প্রশ্ন যদি থাকে এখন জিজ্ঞেস করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস থেকে, কোর্স রিলেটেড, এক্সাম রিলেটেড? আপনার